এই ক্লাসে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 2 এর একটা সুন্দর কবিতা পড়ব, রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস। তো এই কবিতাটার মেন বিষয়বস্তু হচ্ছে যে 16th সেঞ্চুরি এবং 19th সেঞ্চুরিতে, 16th সেঞ্চুরি ইটালি এবং 19th সেঞ্চুরি যে ভিক্টোরিয়ান এরা, সেই সময় পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের উপরে কতটা অত্যাচার করা হতো এবং মেয়েরা কতটা অত্যাচারিত ছিল এবং পুরুষরা মহিলাদের উপরে কতটা বিভৎসতার সঙ্গে নির্যাতন চালাতো, সেই বিষয়টা কিন্তু আমরা এই কবিতার মধ্যে দিয়ে জানবো। এবং আবারও বলে রাখি প্রত্যেক দিনের মতো যে কোথাও কোনো ধরনের প্রবলেম তোমাদের হবে না, কারোর কাছ থেকে কোনো হেল্প নেওয়ার কোনো দরকার হবে না। যদি তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত এই ক্লাসটা করো, তবুও যদি কোথাও কোনো রকমের প্রবলেম হয়, ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে বলতে পারো। আর যারা ফেসবুকে ক্লাসটা দেখছো তাদেরকে আমি বলবো যে কমেন্টসে এবং ক্যাপশনে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা সেটা আমি দিয়ে দেবো। চ্যানেলের নাম হচ্ছে বিংলিশ একাডেমি। তো চলো আজকের ক্লাসটাও কিন্তু টুকটুক করে শুরু করবো। হ্যাঁ, তোমাদেরকে আমি প্রত্যেক দিন যে কথাগুলো বলি সেই কথাটা বলেই কিন্তু আজকের এই ক্লাসটা শুরু করবো। যে কোনো লিটারারি ওয়ার্ক পড়তে গেলে তার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানাটা আমাদের খুব জরুরি, কারণ কি আমাদের বোঝাটা কিন্তু অনেক ভালো হবে, বুঝতে পেরেছো? তো সেই কারণে আজকে আমরা সেম কাজটা করব এবং আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে মাই লাস্ট ডাচেস, লিখেছেন রবার্ট ব্রাউনিং। এটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ, একটা পোয়েম, একটা কবিতা আমরা ধরছি এবং সেটাকে আমরা ড্রামাটিক মনোলগ বলবো। কেন বলবো ড্রামাটিক মনোলগ কী, সেই জিনিসটাতে আমরা আসবো। তার আগে তোমাদেরকে আমি বলে দিই সেই সময়কার একটা ছোট্ট ব্রিফ একটা ইনফরমেশান তোমাদেরকে দেওয়া উচিত। সেটা হচ্ছে, দেখো এই যে কবিতাটা লেখা হচ্ছে সেটা লেখা হচ্ছে, আমরা বলতে পারি এটার পাবলিকেশন ডেট তোমরা পাবে হচ্ছে কি 1842, ক্লিয়ার? তো এই সময়টা হচ্ছে আমি বলেছিলাম কি যে ভিক্টোরিয়ান এরা, বুঝতে পেরেছো? তো ইংরেজি সাহিত্যের সেই সময়টাকে আমরা ভিক্টোরিয়ান এরা বলবো, কারণ সেই সময় কিন্তু কুইন ভিক্টোরিয়া রাজত্ব করছিলেন, ক্লিয়ার? তো এইবার দেখো এই যে স্টোরিটা, এই স্টোরিটা কিন্তু একটা রিয়েল ইনসিডেন্টের ওপরে বেস করে লেখা হয়েছে, রিয়েল ঘটনার ওপরে। সেটা হচ্ছে আবার আমরা যদি দেখি সেটা হচ্ছে ইটালি, ক্লিয়ার? ইটালিতে একজন ডিউক ছিল, মানে ইটালির একজন শাসক ছিল। সেটা হচ্ছে আমরা বলতে পারি যে 16th সেঞ্চুরিতে, 16th, ক্লিয়ার? ভালো করে খেয়াল রাখবে ডেট দুটো, এটা হচ্ছে 16th সেঞ্চুরি আর আমাদের এই লেখাটা পাবলিশ হয়েছে 1842। তার মানে কি? তার মানে এখান থেকে কিন্তু আমরা দুটো পিরিয়ডের একটা কমন আমরা বিষয়বস্তু দেখতে পাচ্ছি, যেটা রবার্ট ব্রাউনিং কিন্তু তুলে ধরেছেন। তাহলে দুটো সময়কার, একটা হচ্ছে 16th সেঞ্চুরি, সেটা ছিল হচ্ছে ইংলিশ সাহিত্যের আমরা বলতে পারি যে রেনেসা। রেনেসা মানে কি? নবজাগরণ, ক্লিয়ার? RENAISSANCE, রেনেসা মানে নবজাগরণ। আমি ফুল ডিটেলস এখানে যাচ্ছি না, তোমাদের কিন্তু এই ডিটেলসটা এই প্রসঙ্গে জানার দরকার নেই, তাহলে বিষয়টা তোমাদের কাছে একটু বোরিং হবে, ক্লিয়ার? তো শুধুমাত্র এই ডেট দুটো মাথায় রাখো যে 16th সেঞ্চুরিতে ঘটে যাওয়া একটা রিয়েল ইনসিডেন্টের উপরে বেস করে রবার্ট ব্রাউনিং কিন্তু তার এই ড্রামাটিক মনোলগ বা কবিতাটা কিন্তু লিখেছেন। সেখানে আমরা দেখতে পাই অরিজিনাল যে স্টোরিটা ছিল সেটা আমরা পড়বো, তবুও তোমাদেরকে আমি শুরু করার আগে বলে দিই। সেটা হচ্ছে ইটালিতে একটা ডিউক ছিল, অ্যালফোনসো II। তো নামটা আমি পরে বলছি, আসবো। তো সেই ডিউক কি করেছিল, একজন আর কি তার যে ডাচেস তার সঙ্গে কিন্তু বিয়ে করেছিল। যখন বিয়ে করেছিল তার বয়স ছিল 14 বছর, ক্লিয়ার? তো বুঝতে পারছো কত কম বয়সে মেয়েটাকে বিয়ে করেছিল ডিউক অ্যালফোনসো II, ক্লিয়ার? এবার বিষয়টা হচ্ছে বিয়ে করার পরে ডিউক এতটাই পজেসিভ ছিল তার ডাচেসকে নিয়ে, মানে সব সময় সে চাইতো যে তার সমস্ত ভালোবাসা, তার সমস্ত অ্যাটেনশান সব কিছু ডিউককে ঘিরে থাকবে। ডিউক ছাড়া সে অন্য কাউকে প্রশংসা করতে পারবে না, ডিউক ছাড়া ডিউকের দেওয়া কোনো উপহার ছাড়া সে অন্য কোনো কিছুর দ্বারা অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত হবে না। তাহলে এতটাই পসেসিভ, এতটাই অবসেস ছিল ডিউক কিন্তু ডাচেসকে নিয়ে, বুঝতে পেরেছো? এবং এটার মধ্যে দিয়ে, এবং এখান থেকে বলে রাখি যে কিন্তু যেহেতু একটা ছোট্ট বাচ্চা মেয়ে, বুঝতে পেরেছো, ছোট্ট ছোট্ট জিনিসে উপহারেই কিন্তু সেটা যারই দেওয়া হোক না কেন সে খুবই খুশি হতো এবং তার মুখে একটা খুশির আভাস আমরা দেখতে পেয়েছি মানে কবিতার মধ্যে দিয়ে, এবং সেই জিনিসটা কিন্তু সেই ডিউক পছন্দ করতো না, বুঝতে পেরেছো? তো সেই কারণে এটা ডিউকের কাছে কিন্তু অসহনীয় হয়ে উঠেছিল। শেষমেশ কিন্তু সেই ডিউক অর্ডার দিয়েছিল কোনো একজন ব্যক্তিকে, যেটা বলে দেওয়া নেই,
সে কিন্তু শেষমেশ সহ্য করতে না পেরে হিংসের বা জেলাসির বশবর্তী হয়ে এবং সমস্ত সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য এমনিতে জীবিত অবস্থায় তো পারছে না ডাচেসকে কন্ট্রোল করতে, এবং তাকে গিয়ে বলতেও পারছে না তোমার এই আচরণগুলো আমার পছন্দ নয়। তুমি অন্য পুরুষ যখন তোমাকে কেউ কোনো একটা পুরস্কার দিচ্ছে বা উপহার দিচ্ছে, তুমি আমার দেওয়া পুরস্কারের সঙ্গে তুলনা করছো এবং একইভাবে রিয়াকশান দেখাচ্ছ, তাহলে এই বিষয়টা কিন্তু আমার পছন্দ নয়। সে এই কথাটা কিন্তু রানীকে বলতে পারত, কিন্তু সে রানীকে বা ডাচেসকে বলাটা তার সম্মানহানি হিসেবে ধরেছে, যেন এটা বলতে গেলে রানীর কাছে বা ডাচেসের কাছে তাকে ছোট হতে হবে, এটা সে বলেনি। এবং যখন তার কাছে এই ডাচেসের ব্যবহারগুলো দিনকে দিন অসহনীয় হয়ে উঠেছিল, সে কিন্তু রানীকে অন্য কারোর দ্বারা মেরে ফেলেছিল। ক্লিয়ার? তো এই হচ্ছে ফ্যাক্টটা। এটার মধ্যে দিয়ে কিন্তু দেখো এবার ডেটগুলো আমি কেন বললাম যে এই 16th সেঞ্চুরি এবং এখানে আমরা পাচ্ছি যে 1842, মানে বুঝতে পেরেছো 19th সেঞ্চুরি। ক্লিয়ার? তো ভিক্টোরিয়ান এজ, এদিকে রেনেসা এজ। তো এই দুটো সময়কার আর কি পরিপ্রেক্ষিতে যেটা রবার্ট ব্রাউনিং বলতে চেয়েছেন, সেই সময় যে মেল ডমিনেশন ছিল, পেট্রিয়ার্কাল সিস্টেম ছিল, মানে মেলরা যে সাপ্রেস করে রাখার চেষ্টা করতো, দমিয়ে রাখার চেষ্টা করতো মহিলাদেরকে, এবং অ্যাজ এ অবজেক্ট ইউজ করা হতো মেয়েদেরকে, অবজেক্টিফাই করতো যে তোমরা একটা জিনিস, তোমাদেরকে আমরা যা বলবো সেই মতোই চলবে, তোমাদেরকে ইউ আর টু বি কন্ট্রোলড বাই দ্য মেল সোসাইটি, তোমাদেরকে কিন্তু তোমরা তৈরি হয়েছ যে পুরুষতান্ত্রিক সমাজে তোমরা পুরুষদের কাছে দমে থাকবে, দমিত হয়ে থাকবে, ডমিনেটেড হয়ে থাকবে। ক্লিয়ার? তো এই পুরো বিষয়টা, এবং তার পাশাপাশি আরও একটা জিনিস দেখেছি, সেই সময়কার যে অভিজাত সম্প্রদায়ের মধ্যে যে স্টেটাস, যে পাওয়ার, যে কন্ট্রোল, পাওয়ার অফ কন্ট্রোল এতটা বেশি ছিল, সেই জিনিসটাও কিন্তু তুলে ধরেছেন এই কবিতার মধ্যে দিয়ে রবার্ট ব্রাউনিং। ক্লিয়ার? তো পুরো বিষয়টা সংক্ষেপে তোমাদেরকে আমি বলে দিলাম, এবার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবার তোমাদেরকে জানা উচিত যে এটাকে ড্রামাটিক মনোলগ আমরা কেন বলবো। দেখো, ড্রামাটিক মনোলগ হচ্ছে একটা জিনিস, আমরা ছোট্ট করে আমি বলার আগে পয়েন্টগুলো মেনশন করি, দেখো বিষয়টা ভালো হবে। যে ড্রামাটিক মনোলগ হচ্ছে একটা ড্রামার মতো। এই কবিতাটাকে আমরা ড্রামাটিক মনোলগ কেন বলবো? ড্রামা মানে বুঝতে পেরেছো প্লে, কিন্তু ড্রামাটিক মনোলগ কেন বলবো? দেখো, যেখানে আমরা সিঙ্গেল স্পিকার দেখতে পাবো, মানে একজনই স্পিকার থাকবে, একজন কথা বলছে, যেটা আমরা দেখতে পাবো যে ন্যারেট করছে, যে স্টোরিটা বলছে সে হচ্ছে একা, কিন্তু আমরা দেখতে পারবো যে হচ্ছে ডিউক। ক্লিয়ার? এবং ওয়ান পার্সন স্পিক্স থ্রু আউট দ্য পোয়েম, পুরো কবিতা জুড়ে সেই ব্যক্তিটাই কথা বলবে, যেটা আমরা এই কবিতায় পাবো ডিউকের মধ্যে দিয়ে। ক্লিয়ার? সাইলেন্ট লিসনার, এবং সেখানে একজন লিসনার থাকবে, শ্রোতা থাকবে, যে কিন্তু সাইলেন্ট থাকবে, তার কোনো ভূমিকা, তার কোনো কথা, তার কোনো রিয়াকশন আমরা পাবো না, সমস্ত কিছু কিন্তু সেই বক্তার মধ্যে দিয়ে, ন্যারেটারের মধ্যে দিয়ে, যে বলছে ডিউকের মধ্যে দিয়ে এই কবিতায় আমরা কিন্তু ফুটে উঠতে দেখতে পাবো। ক্লিয়ার? তাহলে এই সমস্ত ফিচার্সগুলো, ক্যারেক্টারিস্টিকগুলো ড্রামাটিক মনোলগের থাকবে, এটা জানা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে? দ্য লিসনার ইজ প্রেজেন্ট, যে শ্রোতা সে প্রেজেন্ট আছে, অফেন ইমপ্লাইড, মাঝে মাঝে তার কথা বলা হবে, তাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করা হবে, তার প্রশ্নের উত্তরও কিন্তু যে বক্তা সে দেবে, বাট নেভার স্পিক, সে কখনো কথা বলবে না, তার কথা ইমপ্লাই করা হবে, তাকে ইঙ্গিত দেওয়া হবে, কিন্তু কখনো কথা বলবে না। নেক্সট ক্যারেক্টারিস্টিক কি বলেছে দেখো, বলছে রিভলস ক্যারেক্টার, যে কথা বলছে, যে ন্যারেটর, সে কিন্তু নিজের চরিত্রটা নিজের অজান্তেই কিন্তু দর্শকদের বা রিডার, পাঠকদের সামনে কিন্তু তুলে ধরবেন নিজের অজান্তেই। বলছে দ্য স্পিকার আনইনটেনশনালি, ঠিক আছে, মানে অনিচ্ছাকৃতভাবে রিভলস প্রকাশ করে দেয়ার পার্সোনালিটি, তাদের ব্যক্তিত্ব, মোটিভস, লক্ষ্য, অ্যান্ড ফ্লস, ত্রুটি, থ্রু হোয়াট দে সে, তারা যা বলে, মানে যে স্পিকার, এখানেও আমরা দেখতে পাবো যে ডিউক তার কথার মধ্যে দিয়ে অনিচ্ছাকৃতভাবেই কিন্তু তার সমস্ত ব্যক্তিত্ব, তার উদ্দেশ্য, তার ত্রুটি, তার বৈচিত্র্য, ঠিক আছে, তার যে মোটিভ, সমস্ত কিছু কিন্তু ফুটে উঠেছে বা রবার্ট ব্রাউনিং ফুটিয়ে তুলেছেন। ক্লিয়ার? লাস্ট যে ক্যারেক্টারিস্টিক সেটা আমরা কি বলতে পারি, যে একটা 4 নম্বর ড্রামাটিক একটা সিচুয়েশন। ড্রামাটিক সিচুয়েশন কেন বলেছে? মানে একটা পরিস্থিতি যেখানে, মানে এই কবিতাটা ক্রিয়েটস আ ড্রামাটিক অর ইন্টেন্স মোমেন্ট, একটা মুহূর্ত, একটা পরিস্থিতি তৈরি করেছে, যেখানে কি হচ্ছে, যে ক্যারেক্টারটা মানে ডিউক কি করছে, ডিউক কিন্তু কনফেস করছে, একটা স্বীকার করছে, স্বীকারোক্তি দিচ্ছে, আর্গুমেন্ট, তর্ক করছে বা মেমরি, মানে ড্রামাটিক মনোলগে আমরা দেখতে পাই। কিন্তু এখানে আমরা দেখতে পাবো পুরোপুরি কিন্তু একটা আর্গুমেন্টও দেখতে পাবো, তর্ক, কনফেশনও দেখতে পাবো, স্বীকারোক্তি, পুরো বিষয়টা কিন্তু স্বীকার করছে ডিউক পুরো পরিস্থিতিটাকে। ক্লিয়ার? এবং সেখানে আমরা মেমোরিও দেখতে পাচ্ছি, কারণ লাস্ট ডাচেস বলেছে, তার মারা যাওয়া যে রানী বা ডাচেস, তার স্মৃতিতে কিন্তু
একজন আমরা বলতে পারি যে একজন মেসেঞ্জার তার কাছে একটা মেসেজ নিয়ে এসছে, সেই মেসেজটাকে কিন্তু তুলে মানে তার মেসেজটা শোনার আগে তাকে কিন্তু এই অতীতের গল্পটা কিন্তু এই মেমোরিটা সে কিন্তু বলছে, বুঝতে পেরেছো? এবং সেখানে কিছু আর্গুমেন্টও আমরা কিন্তু খুঁজে পাবো। ওকে, তো এই হচ্ছে কিন্তু ড্রামাটিক মনোলগের বিষয়, বুঝতে পারছো? সেই কারণে এটাকে একটা ড্রামাটিক মনোলগ কিন্তু বলেছে। ওকে, তো হ্যাঁ, এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং। বললাম এটা ছোট্ট করে আমরা দেখে নিই। ছবির সঙ্গে প্রত্যেকটা স্লাইডে তোমরা কিন্তু রিলেট করবে, আমি বারবার বলে দিচ্ছি। তাহলে রবার্ট ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস ইজ এ ড্রামাটিক মনোলগ, যেটা বললাম। এবার পুরো বিষয়টা ক্লিয়ার তোমাদের। ড্রামাটিক মনোলগ কি? ফার্স্ট পাবলিশড ইন 1842, এই ডেটটা তোমাদের মাথায় রাখতে হবে। ইন হিজ কালেকশন ড্রামাটিক লিরিক্স, তো এখানে ড্রামাটিক লিরিক বলে একটা কালেকশন ছিল তার কবিতার সংগ্রহ, সেই তার মধ্যে ড্রামাটিক লিরিক্সে কিন্তু তিনি প্রকাশ করেছিলেন 1842 খ্রিস্টাব্দে এই মাই লাস্ট ডাচেস এই কবিতাটা। ক্লিয়ার? ড্রামাটিক মনোলগটি। ওকে, দ্য পোয়েম ইজ ইন্সপায়ার্ড বাই, যে বললাম, রিয়েল হিস্টোরিক্যাল ফিগার্স, যে একদম সত্যিকারের ঐতিহাসিক যে ব্যক্তিত্ব তার ওপরে বেস করে কিন্তু তুলে ধরা হয়েছে। অ্যান্ড ইভেন্টস ফ্রম 16th সেঞ্চুরি ইটালি, যে বললাম যে 1600 খ্রিস্টাব্দের ইটালি যখন রেনেসা পিরিয়ড, ক্লিয়ার? তো সেই সময়কার একটা সত্য ঘটনাকে বেস করে লেখা হয়েছে। ওকে, তো টুকটুক করে আমরা কিন্তু সুন্দর করে নেক্সট চলে যাব। নেক্সট কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, বলছে রিয়েল স্টোরিটা কি, এবার আমরা জানবো কার ওপরে বেস করে গল্পটা করা হয়েছে। ওকে, বলছে দ্য সেন্ট্রাল ক্যারেক্টার হলো কি দ্য ডিউক অফ ফেরারা। ডিউক অফ ফেরারা একটা জায়গা ইটালির, ক্লিয়ার? তো ইজ বিলিভ টু বি বেসড অন অ্যালফোনজো টু, বলছে এটা হলো ডিউক অফ ফেরারা নামক জায়গার ডিউক, যার নাম ছিল কি অ্যালফোনজো টু, ক্লিয়ার? তো দ্য ফিফথ ডিউক অফ ফেরারা, এই ফেরারার যে পঞ্চমতম ডিউক ছিল হচ্ছে অ্যালফোনজো টু, মানে অ্যালফোনজো টুর ওপরে বেস করে তৈরি করা হয়েছে। হি ওয়াজ ম্যারেড টু লুক্রেজিয়া, লুক্রেজিয়া যে ছিল কিনা দ্য ডটার অফ কসিমো ওয়ান, যে ছিল কিনা গ্র্যান্ড ডিউক অফ টুস্ক্যান্ডি। তো টুস্ক্যান্ডি নামে বা টাস্ক্যান্ডি যাই বলো না কেন, সেখানের একটা জায়গা ছিল, সেই জায়গার যে ডিউক তার মেয়ে যার নাম ছিল হচ্ছে লুক্রেজিয়া। তো সেই লুক্রেজিয়া, আচ্ছা আমরা একটুখানি এই যে অ্যালফোনজো টু এবং বিয়ে হয়েছিল, আচ্ছা লুক্রেজিয়ার সঙ্গে অ্যালফোনজো টুর বিয়ে হয়েছিল এবং লুক্রেজিয়ার বাবার নাম ছিল কি এই যে কসিমো ফার্স্ট, ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়টা, শুধু এই ক্যারেক্টারগুলো মাথায় রাখো, তাহলে আর কিছু মাথায় রাখতে হবে না। অ্যালফোনজো টু এবং লুক্রেজিয়া তো ইটালির ডিউক ছিল, ঠিক আছে, ফেরারা নামক জায়গার। তো এর ওপরে বেস করে এদের ওপরে বেস করে কিন্তু মেন স্টোরিটা গড়ে তোলা হয়েছে। ওকে, তো এবার আমরা নেক্সট কি বলছে দেখে নেবো। বলছে দেখো, হ্যাঁ, বলছে লুক্রেজিয়া ম্যারিড অ্যালফোনজো অ্যাট আ ভেরি ইয়াং এজ, অ্যারাউন্ড 14, প্রায় 14 বছর বয়সে কিন্তু বিয়ে করেছিল লুক্রেজিয়া অ্যালফোনজোকে। অ্যান্ড ডায়েড মিস্টিরিয়াসলি অ্যাট দ্য এজ অফ 17, এবং এই লুক্রেজিয়া কিন্তু রহস্যজনকভাবে 17 বছর বয়সে তিনি কিন্তু মারা গেছিলেন, ক্লিয়ার? ভাইল নো কনক্রিট এভিডেন্স সাপোর্টস ফাউল প্লে, কিন্তু তার মৃত্যুর রহস্য তদন্ত করতে গিয়ে কোনো ফাউল প্লে কিন্তু খুঁজে পায়নি, মানে কোনো রহস্যজনক কিছু বা এর পিছনে যে কোনো ষড়যন্ত্র আছে, কে ডিউক ইচ্ছে করে ষড়যন্ত্র করে মেরেছে, এরকম কোনো কিন্তু এভিডেন্স প্রমাণ পাওয়া যায়নি। ইট ওয়াজ ওয়াইডলি স্পেকুলেটেড, এটা কিন্তু বিস্তৃতভাবে এটা স্পেকুলেট করা হয়, আন্দাজ করা হয়, সন্দেহ করা হয় দ্যাট যে শি মে হ্যাভ বিন পয়জন্ড, তাকে হয়তো বিষ দিয়ে মারা হয়েছে, ক্লিয়ার? পসিবলি অন দ্য ডিউকস অর্ডার্স, মানে ডিউকের অর্ডারে, আদেশেই, ক্লিয়ার? সেটা আমরা আদেশের বিষয়টা আমরা কবিতার মধ্যেও খুঁজে পাবো। তো এই হচ্ছে কিন্তু মেন বিষয়টা। নেক্সট যদি আমরা যাই, বলছে হ্যাঁ, ডিউকস কনফেশন টু দ্য এনভয়। এনভয় মানে কি, ওই যে বললাম একজন এনভয় হচ্ছে একদম মেসেঞ্জার, মানে ডিউকের স্ত্রীকে ডিউক মেরে দিয়েছে, নতুন ডিউকের একটা ম্যারেজ প্রপোজাল এসছে, এবং সেই যে এনভয়টা, সেই যে মেসেঞ্জারটা নতুন বিয়ের প্রস্তাব যে নিয়ে এসছে, অন্য একজন কাউন্টার, একজন নোবেল ম্যানের মেয়ের প্রস্তাব নিয়ে ডিউকের কাছে এসছে, তখন সেই আমি দেখো নেই কবিতায় কিন্তু এই এনভয়ের পরিচয় নেই, আমি দিয়েছি তোমাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য, ক্লিয়ার? তো এই এনভয়কে উদ্দেশ্য করে এই ছবিটার পুরো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা, ইতিহাসটা কিন্তু ডিউক বলছে, ক্লিয়ার? মাথায় রাখবে। চলো কি বলছে দেখে নি। ইন দ্য পোয়েম, কবিতায়, দ্য ডিউক স্পিক্স টু আ ম্যারেজ এনভয়, ওই যে বললাম বিয়ের প্রস্তাব নিয়ে এসছে একজন মেসেঞ্জার, তার সঙ্গে কথা বলছে অ্যাবাউট হিজ লাস্ট ডাচেস, তার মৃত শেষ যে ডাচেস ছিল তার বিষয়ে। ওয়াইল শোয়িং হার পোর্ট্রেট, যখন তিনি তাকে সেই এনভয়কে তার পোর্ট্রেট, তার লাস্ট
ডাচেসের ছবিটাও দেখাচ্ছিলেন, ক্লিয়ার? থ্রু হিজ কাম বাট চিলিং মোনোলগ, বলছে তার এই যে মোনোলগ, যে বললাম ড্রামাটিক মোনোলগ, নিজে একা একা কথা বলছে, এই মোনোলগের মধ্যে দিয়ে হি রিভিলস, মানে সেই ডিউক রিভিল করে, প্রকাশ করে, দ্যাট হি ওয়াজ ডিসপ্লিজড বাই হার বিহেভিয়ার, বিহেভিয়ার ফ্রেন্ডলি নেচার, মানে স্পেলিংটা এখানে ভুল আছে, ওকে। তো তার যে এই যে আচরণ, ফ্রেন্ডলি আচরণ ডাচেসের, সবার সঙ্গে সমানভাবে কথা বলা, সবার সঙ্গে ফ্রেন্ডলি কথা বলা, সবার প্রশংসায় হাসা, একইভাবে রিয়াক্ট করা, এই জিনিসগুলোতে সে ডিসপ্লিজ ছিল, সন্তুষ্ট ছিল না। হার টেন্ডেন্সি টু স্মাইল অ্যাট এভরিওয়ান, প্রত্যেকের প্রতি তার যে হাসার প্রবণতা, অ্যান্ড হার ল্যাক অফ এক্সক্লুসিভ অ্যাডমিরেশন ফর হিম, যে তাকে ডিউককে যে একটু এক্সক্লুসিভভাবে, একটু বিশেষভাবে যে প্রশংসা করবে, তার যে অভাব, এই কারণে কিন্তু তার ডাচেসের উপরে ভীষণ রাগ ছিল, বুঝতে পেরেছো? তো রাগটা এতটাই বেড়ে গেছিলো, শেষমেশ কিন্তু তাকে মেরে ফেলে ডাচেসকে ডিউক। তাই বলছে দ্য ডিউক ফাউন্ড দিস আনঅ্যাকসেপ্টেবল, বুঝতে পেরেছো, ইনটলারেবল। তো এই জিনিসটা অসহনীয় হয়ে উঠেছিল, অগ্রহণযোগ্য হয়ে উঠেছিল দিনের পর দিন, অ্যান্ড ক্লেইমস, এবং তিনি দাবি করেন কবিতার মধ্যে যে আই গেভ কম্যান্ডস, আমি কিন্তু কমেন্ট করেছিলাম, আদেশ দিয়েছিলাম, দেন অল স্মাইল স্টপ টুগেদার, তার এই সমস্ত হাসি কিন্তু তারপর একসঙ্গে বন্ধ হয়ে গেছিল। ইমপ্লাইং হি মে হ্যাভ অর্ডার্ড, এটা হার হবে, হার ডেথ, ক্লিয়ার? যে তার মৃত্যুটা কিন্তু, তার মৃত্যুকে এসে নিজেই ঘটিয়েছিল, আদেশ দিয়ে কোনো একজনকে দিয়ে কিন্তু করানো হয়েছিল, ওকে। এখানে হ্যাঁ বিহেভিয়ার, ওকে। তো এই হচ্ছে কিন্তু বিষয়টা, তোমরা টুকটুক করে কিন্তু সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা আর একটা দুটো স্লাইডের পরেই কিন্তু পুরো টেক্সটটা শুরু করে দেবো। নেক্সট কি বলছে দেখেন না, বলছে ডিউকস নিউ ম্যারেজ প্রপোজাল, যেটা আমরা বললাম যে দ্য ডিউকস ন্যারেটিভ সাটলি শিফটস, বলছে দেখো এর মধ্যে দিয়েও একটা জিনিস আমরা কিন্তু ফুটে উঠেছে, যে একটা মৃত স্ত্রীর কথা বলার সাথে সাথে তার যে অ্যাটেনশনটা, তার যে বক্তৃতাটা, তার বর্ণনাটা সাটলি একদম সাথে সাথে কিন্তু শিফট করছে, চলে যাচ্ছে নতুন ম্যারেজ প্রস্তাবে। এর মধ্যে দিয়ে কিন্তু আরও একটা জিনিস প্রকাশ পায়, যে ডিউক কতটা অ্যারোগেন্ট ছিল, কতটা ইমোশনলেস ছিল, বুঝতে পারছো? মানে তার মধ্যে কোনো আবেগ, কোনো ভালোবাসা, কোনো অনুভূতি কিন্তু ছিল না ডাচেসের প্রতি, এটাও কিন্তু তার প্রকাশ পাচ্ছে, তার ক্রুয়েলটি, নিষ্ঠুরতার কিন্তু প্রকাশ পাচ্ছে। বলছে তাই কি, তাই বলছে দ্য ডিউকস ন্যারেটিভ সাটলি শিফটস টু আ নিউ প্রপোজাল, হি ইজ নেগোশিয়েটিং টু ম্যারি অ্যানাদার ইয়ং ওম্যান, দ্য ডটার অফ আ কাউন্ট। ওই যে বললাম একজন নোবেল ম্যানের মেয়েকে আবার তার প্রস্তাব নিয়ে একজন এনভয় এসেছে, ঠিক আছে। হিজ ক্যাজুয়াল ট্রানজিশন ফ্রম ডিসকাসিং হিজ পসিবলি মার্ডার্ড ওয়াইফ টু বিজনেস নেগোসিয়েশনস হাইলাইট, মানে ওই যে বললাম যে নতুন বিয়ের প্রস্তাব এসছে, কী কী বিজনেস এখান থেকে হতে পারে, কী কী ডাউরি, কী কী পণ দিতে পারে তার এই নতুন শ্বশুর, নতুন নোবেল ম্যান কাউন্ট, সেই বিষয়টা নিয়ে সে আলোচনা করছিল এনভয়ের সঙ্গে। তাহলে এই যে শিফটটা, এটা কিন্তু হাইলাইট করে, এটা হিজ, কিছু কিছু জায়গায় একটু টাইপিং মিস্টেক আছে, হিজ কন্ট্রোলিং অ্যারোগেন্ট নেচার, তার যে এই যে প্রভুত্বপূর্ণ এবং যে ঔদ্ধত্যপূর্ণ প্রকৃতি, তার পরিচয় কিন্তু দিচ্ছে এখান থেকে, ক্লিয়ার? সুন্দর করে আমরা দেখে নিলাম, ওকে। নেক্সট চলে যাব, হ্যাঁ এই কবিতার থিমস কি, আর দুটো স্লাইডের পরেই কিন্তু আমরা কবিতার মধ্যে চলে যাব। তো কি বলছে দেখেন না, বলছে দ্য আচ্ছা থিমস অফ দ্য পোয়েম, কিসের থিমস? দেখো থিমস বলতে এখান থেকে আমরা কি পাবো, একদমই ক্লিয়ার। তো সেই সময়কার দুটো যুগেরই, 16th সেঞ্চুরি বলো বা 19th সেঞ্চুরি বলো, রেনেসা বলো বা ভিক্টোরিয়ান পিরিয়ডের বলো, সেই সময়কার যে পাওয়ার, মানুষের যে পাওয়ারের প্রতি ক্ষমতা, কন্ট্রোল করার ক্ষমতা, মেয়েদেরকে কন্ট্রোল করার ক্ষমতা, পাওয়ারটা মহিলাদের উপরে চালনা করার ক্ষমতা, জেলাসি, হিংসা, প্রাইড, অহংকার, গর্ব, অ্যান্ড অবজেক্টিফিকেশন অফ ওমেন, মহিলাদেরকে যে একটা অবজেক্ট হিসাবে, জিনিস হিসাবে মানার বা ধারণা করার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু এই কবিতার মধ্যে তো ফুটিয়ে তুলেছেন। মানে মেয়েরা হচ্ছে অবজেক্ট, তাদেরকে আমরা ডমিনেট করব, তাদের উপরে কন্ট্রোল ফলাবো, পাওয়ার দেখাবো, তাদেরকে দমিয়ে রাখবো, তাদের নিজস্ব কোনো মতবাদ নেই, কোনো স্বাধীনতা নেই, কোনো স্বাধীনভাবে ভাবার বা বলার কোনো ক্ষমতা তাদের নেই, ঠিক আছে, শুধুমাত্র চুপ করে থাকতে হবে। যে জিনিসটা কিন্তু আমরা কবিতার মধ্যে দিয়েও পাই, যে কখনোই আমরা কিন্তু তার মুখের কোনো কথা শুনতে পাই না, যে ডাচেসের, ক্লিয়ার? এবার কি বলছে, দ্য পোয়েম এক্সপ্লোরস থিমস আছে, বললাম পাওয়ার, কন্ট্রোল, জেলাসি, প্রাইড অ্যান্ড অবজেক্টিফিকেশন অফ ওমেন, এই সমস্ত বিষয়গুলো থিম আমরা খুঁজে পাই, অল আন্ডার দ্য গাইজ অফ অ্যারিস্টোক্র্যাটিক এলিগেন্স, যে অভিজাত সম্প্রদায়ের যে একটা এলিগেন্স, একটা মাধুর্য, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি এই বিষয়টা, ঠিক আছে। ইট ইজ অলসো আ ব্রিলিয়েন্ট এক্সাম্পল অফ দ্য ড্রামাটিক মোনোলগ, যেটা বলেছি আমরা, ড্রামাটিক মোনোলগের একটা এক্সাম্পল, ওয়্যার আ সিঙ্গল স্পিকার আনইনটেনশনালি রিভিলস হিজ
ওন ক্যারেক্টার হোয়াইল ডিসক্রাইবিং আদার্স। ওকে, নো প্রবলেম, এটা আমরা বলে দিয়েছি। নেক্সট, এটার পরে কিন্তু আমরা টুকটুক করে সুন্দর করে দেবো আমাদের পোয়েট্রির টেক্সটটা পড়া। নেক্সট কী বলতে থাকো, ভিক্টোরিয়ান এরা। আবার কী কী থিম একটুখানি বলে দিই তোমাদেরকে, একটু বিশেষ করে মেনশন করে দিই যে দো সেট ইন ইটালি, যদিও এটার সেটিংটা মানে এটার স্থানটা যে বিষয়টা তুলে ধরেছে সেটা কিন্তু ইটালির একটা বিষয়, তাই বলছে দো সেট, যদিও এই বিষয়টা কিন্তু ইটালির বিষয়। দ্য পোয়েম রিফ্লেক্টস ভিক্টোরিয়ান কনসার্নস, মানে ভিক্টোরিয়ান পিরিয়ডের কিন্তু বিষয়বস্তুগুলো, কনসার্নগুলো, উদ্বেগগুলো তুলে ধরেছে। স্পেশালি অ্যাবাউট কী বিষয়ে, মেল ডমিনেন্স ইন ম্যারেজ, বিবাহের মধ্যে বা একটা বিয়ের যে একটা ইনস্টিটিউশন তার মধ্যে যে মেল ডমিনেন্স থাকে, পুরুষ সবসময় দমন করবে মহিলাকে, তার বিষয়টা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। রেপুটেশন অ্যান্ড সোশ্যাল স্টেটাস, মানুষের মধ্যে যে সামাজিক স্টেটাস, রেপুটেশন, খ্যাতি, তার বিষয়টা আমরা পাই। ঠিক আছে, কারণ ডিউক দেখবে মাঝে মাঝে বলবে আমার 900 বছরের একটা সম্মান আমি তোমাকে দিয়েছি, আর তুমি আমার দেওয়া সম্মান এবং অন্য একটা ছোট্ট কোনো একটা পুরুষ তোমাকে একটা কোনো অর্চার্ড, কোনো একটা ফলের গাছের একটা ডাল তোমাকে দিচ্ছে, সেটাকে আর আমার 900 বছরের পুরনো সম্মানকে তুমি একই রকমভাবে রিয়াক্ট করছো, একই রকমভাবে প্রশংসা করছো, এটা কী করে হতে পারে? তাহলে এটার মধ্যে দিয়ে আমরা একটা রেপুটেশন, একটা স্টেটাসের কিন্তু থিমও পাই। কন্ট্রোল ওভার ওমেন্স বিহেভিয়ার, যে মহিলাদের আচরণের প্রতি পুরুষের যে কন্ট্রোল, যে আর কি আমরা বলতে পারি নিয়ন্ত্রণ, সেই বিষয়টাও কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। ক্লিয়ার? তো এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাই সুন্দর করে। এবার আমরা টুকটুক করে কিন্তু এবার চলে যাব হচ্ছে আমাদের ফুল কবিতাটায়। তো ভেরি ইম্পর্টেন্ট, এবং আমরা লাস্টে কবিতার মধ্যে কিন্তু আমি কোনো ফিগার অফ স্পিচের বর্ণনা করব না, কারণ কবিতা বলতে গিয়ে, কবিতা পড়তে গিয়ে ফিগার অফ স্পিচ আমি চেষ্টা করবো বলে দেওয়ার, না বললেও কিন্তু লাস্টে আমি তোমাদের ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করবো। কবিতার মধ্যে হুট করে বললে একটুখানি ডিস্টার্ব, অন্যদিকে আমাদের চলে যেতে হয়। ক্লিয়ার? সেই কারণেই। তো কী বলছে দেখো, বলছে যে দ্যাটস মানে এখানে ছবির সঙ্গে রিলেট করবে, যে এনভয়টা এসছিল, ডিউক এনভয়কে দেখে দেখো পর্দা দিয়ে ঢেকে রাখে, পাশে দেখতে পারবে পর্দা দিয়ে কিন্তু। এর বিষয়টা বলি, এই যে ছবিটা কেন হয়েছে, যখন ডাচেস বেঁচে ছিল তখন কিন্তু ডিউক একজন ফেমাস, একজন রিলিজিয়াস, একজন মঙ্ককে দিয়ে কিন্তু, সুন্দর আর্টিস্টকে দিয়ে এই যে ডাচেসের পোর্ট্রেট পেইন্টিংটা কিন্তু করেছিল। এবং এখন সেই পোর্ট্রেটটাকে ডাচেস মারা যাওয়ার পরে সে কিন্তু ঢেকে রাখে, কাউকে দেখতে দেয় না। মানে এখন এই ঢেকে রাখার মধ্যেও কিন্তু একটা কন্ট্রোলিং বিষয়টা আছে। ডিউক এখনও কন্ট্রোল করছে ডাচেসকে, যে কে তোমার ছবি দেখবে, কে তোমার দিকে তাকাবে, তুমি জীবিত থাকাকালীন আমার কথা শোনোনি, এখন আমি তোমাকে কন্ট্রোল করব, আমি যাকে চাইবো তাকে তোমাকে দেখাবো, আমি যাকে চাইবো না তাকে তোমার ছবি দেখাবো না। ক্লিয়ার? তাহলে এখনও কিন্তু সেই মেল ডমিনেন্স, যে মেল কন্ট্রোলিং পাওয়ার, সেটা কিন্তু এখনও কিন্তু ডিউকের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। তো বলছে দ্যাট ইজ মাই, আচ্ছা এই সমস্ত কথাগুলো কিন্তু ডিউক এনভয়কে বলছে, মেসেঞ্জারকে বলছে। ওকে, বলছে দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস। ওই যে দেখো, ওই যে ছবিটা দেখতে পাচ্ছ, ওটা হলো আমার শেষ রানী, শেষ ডাচেস, পেইন্টেড অন দ্য ওয়াল, যাকে কিন্তু দেওয়ালে পেইন্ট করা হয়েছে। তো ছবি দেখে বুঝতে পারছো, লুকিং অ্যাজ ইফ মানে যেন, তাকে যেন দেখাচ্ছে, শি ওয়্যার অ্যালিভ, তাকে দেখো, দেখে বুঝতে পারবে এতটা ভালো করে তাকে আঁকা হয়েছে। এখানে কিন্তু যে আর্টিস্ট, তারও কিন্তু এক্সিলেন্স, তারও ব্রিলিয়েন্সের কথা কিন্তু আমরা প্রকাশ পাচ্ছি ডিউকের মধ্যে দিয়ে। বলছে এত সুন্দর করে তাকে এঁকেছে, যে এঁকেছে দেখো, দেখে মনে হচ্ছে যেন এখনও জীবন্ত সেই। আই কল দ্যাট পিস, মানে দ্যাট পিস মানে ওই পিস অফ ওয়ার্ক, পিস অফ আর্টকে বলছে, ছবিটাকে বলছে, ওই পিসটাকে, ওই আর্টটাকে আমি বলি এ ওয়ান্ডার, একটা বিস্ময়। তাহলে এখানে বললাম আর্টিস্টের কিন্তু একটা ট্যালেন্টের প্রকাশ পাচ্ছে, তার ট্যালেন্টকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে ডিউক। ক্লিয়ার? বলছে নাও ফ্রা প্যান্ডলফস হ্যান্ডস, এই যে ফ্রা প্যান্ডলফ মানে এখানে যেটা বলতে চেয়েছে, ফ্রা প্যান্ডলফ হচ্ছে এই আর্টিস্টটা। ক্লিয়ার? তো ফ্রা প্যান্ডলফ হলো আর্টিস্ট, যার হাত দিয়ে তিনি কাজ করেছেন। আচ্ছা, এটাকে আমরা কালি, হ্যাঁ, তিনি কাজ করেছিলেন বিজিলি, ব্যস্ততার সঙ্গে, আর ডে বলতে গেলে একদিন তিনি কাজ করেছিলেন, একদিন বসেছিলেন আঁকতে, অ্যান্ড দেয়ার শি স্ট্যান্ডস, এবং সেই একদিনে দেখো ওই যে সে দাঁড়িয়ে আছে, মানে একদিনের মধ্যে পুরো ছবিটা এঁকেছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যে আঁকলেও এটা কিন্তু একটা বিস্ময়ের ব্যাপার, একদম এত সুন্দর জীবন্ত একটা ছবি দেখে মনে হচ্ছে যখন সে এখনও বেঁচে আছে। বুঝতে পারছো? তো আর্টিস্টকে এখানে কোনো না কোনো দিক থেকে যেন ডিউক একটা প্রেইজ, একটা অ্যাডমিরেশন, একটা অ্যাপ্রিসিয়েশন কিন্তু এখান থেকে দিচ্ছে, তার ট্যালেন্টের, তার স্কিলের, ব্রিলিয়েন্সের কিন্তু দিচ্ছে। ওকে, তো সুন্দর করে আমরা পড়লাম। এবার নেক্সট
এবার ফ্রা প্যান্ডলফের বিষয়টা আমরা চলে যাব। ফ্রা প্যান্ডলফ এটা কিন্তু একটা সিম্বল বলতে পারি আমরা, একটা অ্যালিউশনও বলতে পারি, যে ফ্রা প্যান্ডলফ দিয়ে অন্য কিছুকে ইঙ্গিত করেছে, সেটা আমরা পরে দেখব। ফ্রা প্যান্ডলফকে সিম্বল হিসেবে ইউজ করেছে, সেটাও কিন্তু আমরা এখানে দেখব, বা মেটাফর বলতে পারি, ঠিক আছে? ওকে, নো প্রবলেম। নেক্সট কি বলছে দেখে নাও। বলছে উইল ইট প্লিজ ইউ, বলছে এটা কি তোমাকে আনন্দ দেবে বা তুমি কি দয়া করে উঠবে? সিট, আচ্ছা সিট মানে এখানে বসতে বলছে, দয়া করে তুমি কি বসবে? অ্যান্ড লুক অ্যাট হার, তুমি কি বসে তার দিকে তাকাবে? ডিউক বলছে, ঠিক আছে? আই সেইড ফ্রা প্যান্ডলফ, এবার বলছে আমি তোমাকে বলেছিলাম ফ্রা প্যান্ডলফ এটা বাই ডিজাইন, আমি একটু ইচ্ছাকৃতভাবে বলেছিলাম। কেন বলেছিলাম এবার বলছে, আমিও তোমাদেরকে বলে দেবো। বলছে তুমি কি, এবার যে এনভয়কে বলছে তুমি কি একটু বসবে, বসে শান্তভাবে বসো এবং তার দিকে তাকাও, তাকিয়ে দেখো তো কিছু দেখতে পাচ্ছ কিনা, কিছু বুঝতে পারছো কিনা, তার এই যে সুন্দর যে কাউন্টেন্যান্স, সেই যে গ্ল্যান্স, এর মধ্যে কিছু কি তুমি ধরতে পারছো? এবং আমি এই যে আর্টিস্টের নামটা তোমাকে বললাম ফ্রা প্যান্ডলফ, এটা কিন্তু বাই ডিজাইন বলেছি। বাই ডিজাইন মানে ইচ্ছাকৃতভাবে, উইলফুলি বলেছি। কেন বলেছি তার কারণটা আমি তোমাকে বলছি। ফর মানে কারণ নেভার রিড কখনোই তোমরা পড়তে পারো না। স্ট্রেঞ্জার্স মানে অচেনা ব্যক্তি, আগন্তুক, তারা কেউই পড়তে পারে না, যাদেরকে আমি দেখাই ছবিটা কেউই পড়তে পারে না। লাইক ইউ, তোমার মতো অচেনা ব্যক্তিরা। দ্যাট পিকচার্ড কাউন্টেন্যান্স, ওই যে ছবিতে আঁকা, ছবিতে দেওয়া, ছবিতে চিত্রিত করা ওই যে কাউন্টেন্যান্স, আমার ডাচেসের, লেট ডাচেসের যে মুখাকৃতি, মুখের যে অবয়ব, যে চেহারা, সেটা কেউ পড়তে পারে না। ওই চেহারার মধ্যে যে এত সুন্দর একটা হাসি, এত সুন্দর একটা আভা, এত সুন্দর যে একটা রোজি, একটা গোলাপ বা রক্তিম যে আভা, এটা কেন, কি কারণে তার মুখে ফুটে উঠতো বা ফুটে উঠেছে, এটা কিন্তু কেউ বুঝতে পারে না। এবং এই কারণে বোঝানোর জন্য কিন্তু আমি তোমাকে ফ্রা প্যান্ডলফ কথাটা মেনশন করেছি। সেটা কেন আমি এখনই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমিও বলছি, ডিউকও সেই কথাটা বলছে। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন, বলছে যে গভীরতা এবং যে আবেগ, ঐকান্তিকতা অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, তার যে ঐকান্তিক যে চেহারা, মুখের যে অবয়ব, মুখাকৃতি, তার মধ্যে এত প্যাশন, এত আবেগ এবং এত গভীর তার এই আবেগ, ঠিক আছে? এটা কেন তারা বুঝতে পারে না। সেই কারণেই কিন্তু আমি তোমাকে বোঝানোর জন্য ফ্রা প্যান্ডলফ কথাটা মেনশন করেছি ইচ্ছাকৃতভাবে। বাট টু মাইসেলফ, এবং যখনই তারা তোমার মতো আগন্তুক অচেনা ব্যক্তিরা চিনতে পারে না তার মুখের আকৃতি, মুখের চেহারা এবং তার যে হাসি কেন সেখানে উপস্থিত, এটা বুঝতে পারে না, তখন তারা টু মাইসেলফ দে টার্ন, তারা আমার দিকে ঘুরে দাঁড়ায়। কারণ কি? সিন্স, যেহেতু নান পুটস বাই দ্য কার্টেন, কারণ ছবিটা কার্টেন দিয়ে, যে বললাম পর্দা দিয়ে ঢেকে রাখা হয়, এই পর্দাটা কারোর সরানোর কোনো অধিকার নেই। আমি তাদেরকে দেখানোর জন্য সরিয়ে দিই। সেই কারণে তারা আমার দিকে তাকিয়ে থাকে এবং আমার কাছে জানতে চায় কেন এত সুন্দর রক্তিম আভা তার মুখে কেন ফুটে উঠেছিল, কার জন্যে, কে সেই ব্যক্তি, এটা জানার জন্যে তোমার মতো আগন্তুক বা অচেনা ব্যক্তিরা আমার দিকে তাকিয়ে থাকে, ঠিক আছে? সেই কারণে আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই, বলছে কেউই এই পর্দাটা সরাতে পারে না শুধুমাত্র আমি ছাড়া। এই পর্দা সরানোর মধ্যে দিয়েও কিন্তু একটা কন্ট্রোল, সমস্ত পুরুষ সমাজের যে কন্ট্রোল, পেট্রিয়ার্কার কন্ট্রোল ওভার এভরিথিং এলস, সমস্ত নারীদের ওপরে পুরুষদের যে কন্ট্রোল, যে আমি না চাইলে কেউ সরাতে পারবে না, একমাত্র আমি যখন বলবো তখনই কিন্তু আমার লেট স্ত্রীর চেহারাটা কিন্তু অন্য কেউ দেখতে পারবে আমি চাইলে, নচেত নয়। ক্লিয়ার? তো এটাও কিন্তু একটা কন্ট্রোলিং যে ফ্যাক্টটা সেটা তুলে ধরছে, ডমিনেন্স তুলে ধরছে, বুঝতে পারছো? তো এই হচ্ছে বিষয়টা। তো সুন্দর করে পড়লাম। এবার তোমাদেরকে আমি এখানেও বলবো না, দেখো ফ্রা প্যান্ডলফ কথাটা এখানে কেন মেনশন করেছে আমি তোমাদেরকে একটুখানি বলে দিই। ফ্রা কথার অর্থ হচ্ছে ফ্রিয়ার। ফ্রা কথার অর্থ আমরা পরের প্রায় পড়বো, FRIAR, ফ্রিয়ার মানে আমরা বলতে পারি এক যে মঙ্ক, MONK, ঠিক আছে? তো একদিকে যেমন এই চিত্রশিল্পীর নামের মধ্যে দিয়ে যেমন একটা রিলিজিয়াসিটি, একটা আমরা বলতে পারি তুলে ধরেছেন, একটা মোরালিটি বা একটা রিলিজিয়াস বা একটা পিওর সেন্স আমাদেরকে দিতে চেয়েছেন, কিন্তু অন্যদিকে যেটা বলতে চেয়েছেন যে আচ্ছা এটা আমরা না বলে পরে মেনশন করি, মানে কি একটা তুচ্ছ আর্টিস্টও যখন রানীকে বা আমার ডাচেসকে ছবি আঁকতে গিয়ে
তাকে ছোট্ট করে একটা প্রশংসা করে দিয়েছিল, সেই প্রশংসার প্রতিও রানী কিন্তু হেসে দিয়েছিল। সেই হাসিটাই হচ্ছে এই ফ্র্যাপ অ্যান্ড লফ ছবির মধ্যে তুলে ধরেছেন এবং এটা বলতে চেয়েছেন যে এই সমস্ত তুচ্ছ তুচ্ছ ব্যক্তি, সাধারণ ব্যক্তির প্রতি এত মধুর মুখের হাসি যেন ফুটে উঠতো সবসময় আমার ডাচেস, এবং সেটা আমার কাছে অসহনীয় ছিল, এটাও কিন্তু বোঝাতে চেয়েছেন। তো ফ্র্যাপ অ্যান্ড লফ একদিকে মেটাফর বলতে পারি, একদিকে সিম্বলও বলতে পারি, বুঝতে পেরেছো? তো চলো সুন্দর করে আমরা দেখতে পারি। তো ফ্র্যাপ অ্যান্ড লফ সিম্বল, তো কিসের সিম্বল? ফ্র্যাপ অ্যান্ড লফ আমরা বলতে পারি এটা কিন্তু একটা কিসের সিম্বল? এটা হচ্ছে একটা জেলাসির সিম্বল, বুঝতে পেরেছো? জেলাসি, হিংসা। তো একটা, হ্যাঁ, এবার এই যে ফার্স্ট লাইনটা এখানে দেখো, আমরা একটা তোমাদেরকে, আচ্ছা না এটা দরকার নেই, তাহলে তোমাদের আমি টেক্সটটা পড়ি তারপরে ফিগার অফ স্পিচে যাই। ওকে, তো নেক্সট কি বলছে দেখো, বলছে অ্যান্ড সিমড, এবং তাদেরকে যারা দেখতো, যাদেরকে আমি দেখাতাম আমার এই ডাচেসের পিকচার ছবি, তাদেরকে দেখে মনে হতো অ্যাজ দে উড আস্ক মি, তারা যেন আমাকে জিজ্ঞেস করতে চাইতো, উড চাইতো, ইফ দে ডার্টস, ডার্টস মানে ডেয়ার, দেখো DARE এই যে লিখেছি, এই ডেয়ার শব্দের আর্কেইক পাস্ট ফর্ম, PAST, পাস্ট ফর্ম হচ্ছে ডার্টস মানে ডেয়ার মনে করো। যদি তারা সাহস হতো, যদি তারা সাহস করতো বা সাহস হতো, তারা হয়তো আমাকে জিজ্ঞেস করতো, এবং তাদের চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম যে মনে হয় তারা আমার কাছে জিজ্ঞেস করতে চাইছে, ঠিক আছে, যদি তাদের সাহস হতো। হাউ সাচ আ গ্ল্যান্স, কীভাবে এরকম একটা আভা মুখাকৃতি কেম দেয়ার, আমার রানীর মুখে ফুটে উঠতো বা উঠেছিল। সো নট দ্য ফার্স্ট আর ইউ, তুমি কিন্তু ইউ আর নট দ্য ফার্স্ট, তো সুতরাং ইউ আর নট দ্য ফার্স্ট টু টার্ন অ্যান্ড আস্ক দাস, তুমিও আমাকে জিজ্ঞেস করলে কিন্তু তুমি প্রথম নও। এর আগে অনেককে আমি দেখিয়েছি ছবি, তারা সবাই কিন্তু আমার দিকে এইভাবে টার্ন হয়েছে, ঘুরেছে আমার দিকে ফিরে, তারা জানতে চেয়েছে কেন রানীর মুখে, কেন ডাচেসের মুখে, আমার স্ত্রীর মুখে, আমার লেট ওয়াইফের মুখে এত সুন্দর হাসি। সেটা কি আমার জন্য, আমি ডিউক আমার জন্য, নাকি অন্য কারোর জন্য, মানে যেটা ডিউক বলতে চেয়েছে, ক্লিয়ার? এবং যেহেতু সবার জন্যেই এই হাসিগুলো সবসময় ফুটে উঠতো, তাই ডিউকের রাগ দেখো, মুখ দেখলে বুঝতে পারবে, ভেরি অ্যাংরি। ওকে, নেক্সট কি বলছে দেখে নাও, বলছে স্যার, এনভয়কে বলছে, মেসেঞ্জারকে বলছে, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, এবার পুরো বলেই দিল মনের যে কষ্টটা, জেলাসিটা। বলছে এই যে মুখে হাসিটা ফুটে উঠেছে, এই যে গোলাপি বা রক্তিম আভা তার মুখে দেখতে পাচ্ছেন আপনি, এটা কিন্তু শুধুমাত্র তার স্বামীর জন্যে নয়, স্বামীর প্রতি ভালোবাসার জন্যে নয়, স্বামীর প্রতি তার যে আবেগ, শুধুমাত্র তার যে ইমোশন, তার জন্যে নয়। কল্ড দ্যাট স্পট, ডেকে আনতো সেই স্পটটা, স্পট অফ জয়, আনন্দের যে আভা, রক্তিম আভা তার মুখে, সেটা কিন্তু শুধুমাত্র স্বামীর জন্যে নয়। ইনটু দ্য ডাচেসেস চিক, ওই যে চিক মানে চোয়াল, শুধুমাত্র স্বামীর উপস্থিতির জন্য, স্বামীর প্রতি ভালোবাসার জন্যে, স্বামীর প্রতি তার যে আবেগ, সেই আবেগের জন্যে কিন্তু ঐকান্তিকতা জন্যে নয়। ক্লিয়ার? এখান থেকে ক্লিয়ার? তাহলে স্বামী ছাড়া অন্য পুরুষদের প্রতিও যে তার মানে তার মতে, মানে সে জেলাসি, সে ডাউট করে তার বউকে, সে ইনসিকিউরিটিতে ভোগে তার বউকে নিয়ে, যে অন্য পুরুষদের প্রতিও যেন তার ইন্টারেস্ট আছে, সে অ্যাট্রাক্ট হয়, সেই কারণে তাকে দেখেও হাসে, অন্যকে দেখেও হাসে, একই রকম, ঠিক আছে? তো তার একটা চারিত্রিক বৈশিষ্ট্যও কিন্তু তুলে ধরতে চাইছেন ইনডাইরেক্টলি, মানে বুঝতে পারছো তাহলে মেয়েদেরকে কতটা অবজেক্টিফাই করা হতো, বুঝতে পারছো? তো এই হচ্ছে বিষয়। তো নেক্সট আমরা স্লাইডে চলে যাব, বলছে পারহ্যাপস ফ্র্যাপ অ্যান্ডলফ চ্যান্সড টু সে, এবার পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছে। বলছে যখন ছবি আঁকতে আমি নিয়ে এসেছিলাম ফ্র্যাপ অ্যান্ডলফ, তখন হয়তো ফ্র্যাপ অ্যান্ডলফ এর একটু সুযোগ হয়েছিল, বা হঠাৎ করে বলে ফেলেছিল আমার ডাচেসকে, সেই শিল্পী ফ্র্যাপ অ্যান্ডলফ কি বলেছিল, দেখো কি বলেছিল, এটা কোডের মধ্যে, যে প্রশংসা খাতিরে এইটা হয়তো বলেছিল, গেস করছে যে হার ম্যান্টেল মানে এই যে রানীর গায়ে যে আলখোল্লা যে পোশাক, এই পোশাকটা যে রানীকে হয়তো সেই শিল্পী বলে ফেলেছিল, হার ম্যান্টেল ল্যাপস মানে রাখা, যে আপনার যে ম্যাডাম আপনার যে পোশাকটা, এত সুন্দর পোশাকটা পরেছে বা রাখা আছে, ওভার মাই লেডিস রিচ টু মাচ, খুব সুন্দর এই পোশাকটা, আপনাকেও খুব সুন্দর লাগছে, এবং সেই সুন্দর পোশাকটা এই সুন্দর হাতের পরে যেন একটু মনে হচ্ছে অতিরিক্ত ও একটুখানি বেশি যেন রিস্টের উপরে পড়ে গেছে, এটা একটা অন্যরকমভাবে বলতে চেয়েছে, মানে একটু প্রশংসা খাতিরেই বলেছে এই কথাটা, ক্লিয়ার? অথবা হয়তো বলেছিল যে পেইন্ট মাস্ট নেভার হোপ, বলছে হয়তো রং মাস্ট হোপ টু রিপ্রোডিউস দ্য ফেইন্ট, অথবা রানীকে বা আমার ডাচেসকে এটা বলতে চেয়েছে যে ম্যাডাম
যে আপনার মুখের যে চেহারা, আপনার মুখের চিক্সের যে আভাস, মুখাকৃতি, মুখাবয়ব, সেটা কিন্তু কোনো রং নেভার হোপ টু রিপ্রোডিউস, পুনরায় প্রডিউস করতে পারবে না। মানে আপনি এত সুন্দর, যে প্রথমে বলে দিলাম যে সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে একটু প্রশংসা করেছিল, ঠিক আছে, তাই কোনো রং, কোনো শিল্পী, কোনো কালার কিন্তু সেটা প্রডিউস করতে পারবে না। আপনার এই রক্তিম মুখের আভা এতটাই কিন্তু মলিন, এতটাই সুন্দর, এতটাই বিউটিফুল। হাফ ফ্লাশ মানে অর্ধ রক্তিম বা গোলাপি রঙের, ঠিক আছে, দ্যাট ডাইস, যেটা কিন্তু মিলিয়ে যায় অ্যালং হার থ্রট, তার যে গলা, চিক্সের থেকে আস্তে আস্তে গলার দিকে মিলিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়টা মানে যে ডিউক সেই কিন্তু বলছে, তারপর সেই কারণে কিন্তু হার ইউজ করেছে, ঠিক আছে। তো সেই কারণে যদি পেইন্টার নিজে বলতো তাহলে কিন্তু হারের জায়গায় ইউ থাকতো। এই কথাগুলো পেইন্টার বলেছে, সেই কথাগুলোও কিন্তু ডিউকের মুখ থেকে বেরোচ্ছে। কারণ কি, পুরো কথাগুলো ডিউকের মধ্যে দিয়ে বের করতে হবে, কারণ এটা মোনোলগ, ড্রামাটিক মোনোলগ, বুঝতে পারছো? তাই এটা ডিউক গেস করছে যে এটা হয়তো সুযোগ করে বা হঠাৎ করে বলে ফেলেছিল পেইন্টার, এবং সেটা শুনে খুবই আর কি ভালো লেগেছিল আমার ডাচেসের, এবং সেই কারণেই সেই আঁকার সময় সেই মুখের এই চেহারাটা কিন্তু আমার রানী প্রডিউস করেছিল, আমার ডাচেস প্রডিউস করেছিল, এবং সেই চেহারাটাই কিন্তু ফ্রা প্যান্ডলস তুলে ধরেছে তার এই ছবির মধ্যে। বুঝতে পেরেছ? ওকে, তো হ্যাঁ, তো এই হচ্ছে কিন্তু বিষয়টা সুন্দর করে। এবার আমরা নেক্সট যদি স্লাইডে চলে যাই, নেক্সট স্লাইডে কি বলছে দেখে নাও। নেক্সট স্লাইডে বলছে যে সাচ স্টাফ মানে সেই পোলাইট কমপ্লিমেন্ট বলতে পারি। এই যে পোলাইট কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টগুলো ওয়াজ কার্টসি মানে ভদ্রতা, সভ্যতা। মানে আমার রানী মনে করতো এইগুলো ছিল, এই কমপ্লিমেন্টগুলো ছিল তার কাছে সভ্যতা, ভদ্রতা, এবং কেউ যদি তাকে প্রশংসা করে তাকে দেখে কিন্তু আমার রানীকে সবসময় হাসতে হতো, এবং হাসতও, যে জিনিসগুলো আমি সহ্য করতে পারতাম না মোটেও। তাই বলছে সাচ স্টাফ ওয়াজ কার্টসি, এই কমপ্লিমেন্টগুলো কিন্তু ছিল একটা সৌজন্যতা, একটা ভদ্রতা, একটা সভ্যতা, এবং সে ভাবতো এই জিনিসটা। অ্যান্ড কজ এনাফ, এবং যথেষ্ট কারণ ছিল ফর কলিং আপ, ডেকে পাঠানোর দ্যাট স্পট অফ জয়। যখনই এরকম প্রশংসা শুনতো, তাহলে প্রশংসাটা কিন্তু যথেষ্ট কারণ ছিল আমার রানীর কাছে, আমার ডাচেসের কাছে, সেই মুখের সেই চেহারাটাকে ফুটে তোলানোর জন্য, ডেকে আনার জন্য। ক্লিয়ার? বুঝতে পেরেছ? কখনোই কেউ যদি আমার রানীকে কোনো বিষয়ে এই প্রশংসা করতো, আমার রানীর মুখের মধ্যে সেই আভাটা ফুটে উঠতো। যথেষ্ট কারণ ছিল ওই সামান্যতম প্রশংসাসূচক বক্তব্যটাও, এবং যেটা আমার কাছে অসহনীয় ছিল, আমি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারতাম না। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তোমরা কিন্তু এখান থেকে দেখে নেবে, খুব সুন্দর করে কিন্তু আমি তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি। এবার নেক্সট স্লাইডে আমরা চলে যাব। ওকে, নেক্সট কি বলছে দেখে নাও। বলছে শি হ্যাড এ হার্ট, তার একটা হৃদয় ছিল, তার একটা মন ছিল। হাউ শ্যাল আই সে, আমি কিভাবে বলবো, তার কাছে এমন একটা হৃদয় ছিল, এমন একটা মন ছিল, এতটা নিষ্পাপ ছিল সে, মানে এত তাড়াতাড়ি সব কিছুতে ভুলে যেত সে, ইমপ্রেস হয়ে যেত সে, এতটা তার আমি কি বলবো, মানে হৃদয় তার ছিল। টু সুন মেড গ্ল্যাড, মানে যেটা বললাম আমি, খুব সহজেই কিন্তু খুশি হয়ে যেত। টু ইজিলি ইমপ্রেসড, এত সহজেই সে প্রভাবিত হয়ে যেত। আমি কিভাবে তোমাকে ব্যাখ্যা করব, এত নরম তার হৃদয় ছিল। বুঝতে পেরেছ? শি লাইকড, সে পছন্দ করতো, হোয়াট এভার শি লুকড অন, যা কিছুর ওপরে সে তাকাতো সব কিছুই সে পছন্দ করতো, সব কিছু দেখেই সে হাসতো। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার, তার লুকস, তার চেহারা সব জায়গাতেই চলে যেত। তাহলে এই লাইনগুলোর মধ্যে দিয়ে কিন্তু তার যে জেলাসিটা, তার যে ইনসিকিউরিটিটা, বুঝতে পেরেছো, রানীকে নিয়ে, ডাচেসকে নিয়ে, এটা কিন্তু একেবারে কোন লেভেলে চলে গেছে, বুঝতে পেরেছো, মানে একদম অবসেসড হয়ে গেছে, একদম তার কাছে এটা যেন একটা ডিজিজে পরিণত হয়েছে। সে আর সহ্য করতে পারছে না, সে নিজেকে কিন্তু ছোট ফিল করছে, ইনফিরিয়ার ফিল করছে। বুঝতে পেরেছো? কোনো জিনিস, এটা যাই হোক না কেন, যদি একটা গাছের ডালও হয়, সেই গাছের ডালকে দেখেও যদি রানীর মুখে একটু হাসি আসে, তাহলেও রানী সেই হাসি দেখে তার খারাপ লাগতো, কারণ সে সবসময় রানীর কাছ থেকে এটা চাইতো, সব সময় শুধু আমাকে দেখে তুমি হাসবে, আমাকে দেখে প্রশংসা করবে, আমাকে দেখে তুমি খুশি হবে, অন্য কোনো কিছুকে দেখে তুমি খুশি হবে না। তাহলে কতটা কিন্তু জাস্ট চেষ্টা করো, জাস্ট থিঙ্ক হাউ মাচ
হি ট্রাইড টু কন্ট্রোল দ্য ডাচেস, কতটা কিন্তু সে ডাচেসকে কন্ট্রোল করতে চেয়েছিল, এবং সেই সময়কার পরিস্থিতিটা কিন্তু তুলে ধরেছে রবার্ট ব্রাউনিং। মানে পুরুষ সমাজ, নারী সমাজকে কতটা দমিয়ে, কতটা দাবিয়ে, কতটা অত্যাচার কিন্তু তারা করতো পুরুষরা মেয়েদের ওপর। ওকে, নেক্সট স্লাইডে আমরা চলে যাব। নেক্সট স্লাইড কি বলছে আমরা দেখে নেব। বলছে স্যার ইট ওয়াজ অল অ্যালোন, অল ওয়ান। বলছে এই সমস্ত বিষয়গুলো, সমস্ত বিষয়, কোন কোন বিষয় তুলে ধরছে, ক্লিয়ার? বলছে সমস্ত বিষয়, সমস্ত প্রশংসার ছোট ছোট টুকরো টুকরো বিষয়, এবং আমার দেওয়া যে 900 বছরের নাম, ঠিক আছে, আমার দেওয়া যে সম্মান, সে যে একটা ডাচেস, একটা রাজত্বের সে রানী, সেই নাম এবং সমস্ত ছোট্ট বিষয়কে সে একই রকমভাবে দেখতো, একই রকমভাবে প্রশংসা করতো, অ্যাডমায়ার করতো, প্রেজ করতো, যে জিনিসটা আই ক্যান নট বা আই কুড নট ইভেন টলারেট, বুঝতে পারছো? ইট ওয়াজ ইনটলারেবল, ইট ওয়াজ আনঅ্যাকসেপ্টেবল টু মি, ক্লিয়ার? তো সেটাই বলছে স্যার ইট ওয়াজ অল ওয়ান, সব কিছু একই রকম ছিল। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, মানে তার বুকে মনে করলাম আমি তার সম্মানার্থে রানীকে এই নেকলেসটা দিয়েছিল, তাই বলছে আমার যে সম্মান, তার বুকে, তার হৃদয়ে যে আমার সম্মান দেওয়া আছে, ঠিক আছে, আমি তাকে যে আমার সম্মান শুধু নেকলেস নয়, আমার যে এই যে রানীর যে সম্মান তাকে আমি দিয়েছি, যে একটা রাজত্বের তুমি রানী, আমার যে বংশ পরম্পরা, তার যে সম্মান, তার যে খ্যাতি, তাকে আমি দিয়েছি, ঠিক আছে। দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট, তাহলে আমার সম্মান তার বুকে, তাকে আমি যেটা দিয়েছি সেই সম্মান। আর যে ডে লাইট, সূর্য অস্ত যাচ্ছে ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে, সেই সূর্য অস্ত যাওয়ার যে আলো, সেই আলোর প্রশংসা আর আমার সম্মানের প্রশংসা। দ্য বাফ অফ চেরি, চেরি গাছের একটা শাখা। সাম অফিসিয়াস ফুল, অফিসিয়াস মানে হচ্ছে আগবাড়িয়ে, অফিসিয়াস মানে কি বলবো, যে কোনো রকম পারমিশন না নিয়ে নিজে যেচে উপযাচক হয়ে কাউকে কোনো কিছু করে দেওয়াকে, সেই ব্যক্তিকে যে করে উপযাচক হয়ে, তাকে আমরা অফিসিয়াস বলি। যে একটা নির্বোধ উপযাচক বা আগ বাড়িয়ে সাহায্যকারী যে ভেঙেছিল ইন দ্য অর্চার্ড ফর হার, ফলের বাগান থেকে বা ফুলের বাগান থেকে, কিন্তু একটা চেরি, ফলের বাগান, তো ফলের বাগান থেকে একটা চেরি গাছের শাখা তার জন্য ভেঙেছিল। একটা আগ বাড়িয়ে সাহায্য করা কোনো একটা ছেলে হতে পারে, একটা নির্বোধ ব্যক্তি হতে পারে, তার সেই গাছের দেওয়া শাখা, পশ্চিম দিকে অস্ত যাওয়া সূর্য, এই জিনিসগুলো। দ্য হোয়াইট মিউল, সাদা রঙের খচ্চর। শি রোড, যেটা সে চড়তো, রোড উইথ রাউন্ড দ্য টেরেস, মানে সেই যে টেরেস, চত্বর, সোপান, প্রাঙ্গণ, সেখানে যে সাদা খচ্চরে করে চড়তো, এই সমস্ত কিছু, ঠিক আছে। এবং আমার দেওয়া যে সম্মান, ভালোবাসা, তার যে খ্যাতি, আমার বংশ পরম্পরার যে মর্যাদা, মাধুর্য, তাকে আমি স্টেটাস দিয়েছি, সেই সব কিছুর যেন সম্মান তার কাছে একই রকম মর্যাদা, একই রকম প্রশংসার বিষয়। অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার, এই সমস্ত কিছু, ড্র মানে রাখা বা তুলে আনা, তার কাছ থেকে যেন পেতো এই সমস্ত কিছু অ্যালাইক, একই রকম। দ্য অ্যাপ্রুভিং স্পিচ, ঠিক আছে, তার কাছ থেকে এই সমস্ত বিষয়গুলো যেন টেনে আনতো, একই রকম, অ্যালাইক, একই রকমের অ্যাপ্রুভিং স্পিচ মানে প্রশংসাসূচক বাণী যেন তুলে আনতো। অথবা একটা ব্লাশ, ব্লাশ মানে কি, ওই যে রক্তিম আভা, মানুষ যখন লাজুক লাজুক ফিল করে, খুশি হয়, সেরকম একটা লাজুক আভা তার মুখে তুলে আনতো। সব কিছু একই রকমভাবে, অ্যাটলিস্ট কমপক্ষে বলতে গেলে, হয় প্রশংসা করতো, তা না হলে মুখে একটা সবসময় হাসি থাকতো, এবং সমস্ত কিছুর প্রতি যেন একই রকম, ঠিক আছে, আমার দেওয়া সম্মান স্ট্যাটাস একই রকম। ওকে, তো এই বিষয়টা কিন্তু ডিউক সহ্য করতে পারতো না। ওকে, নেক্সট স্লাইডে যদি আমরা যাই, বলছে কি দেখো, বলছে শি থ্যাঙ্কড মি, সে আমাকে ধন্যবাদ জানাতো, আমি অস্বীকার করছি না, গুড, ভালো কথা যে সে আমাকে ধন্যবাদ জানাতো, বাট কিন্তু থ্যাঙ্কড সামহাউ, যেন আমাকে এমনভাবে ধন্যবাদ জানাতো, আই নো নট হাউ, আমি জানতাম না কিভাবে, অ্যাজ ইফ, যেন শি র্যাঙ্কড মাই গিফট অব এ 900 years old নেম, আমার যে নাম, আমার যে ডিউকের নাম, ডিউকের স্টেটাস, এটা 900 বছরের পুরনো আমার বংশ পরম্পরায় আমি পেয়েছি। সেই 900 বছরের স্টেটাস, যে নাম, যে পদবি, যে খ্যাতি তাকে দিয়েছি, সেটা যেন একই রকমভাবে অন্য কেউ কোনো গিফট তাকে দিলে, একটা অর্চার্ড হোক, একটা অর্চার্ড গাছের কোনো চেরি গাছের একটা বাঁফ হোক, বা কোনো সাদা রঙের মিউল হোক, ঠিক আছে, বা পশ্চিম দিকে অস্ত যাওয়া সূর্যের আলো হোক, একই রকমভাবে সে কিন্তু প্রশংসা করতো, এবং সেই ব্যক্তিদেরকেও যেমনভাবে প্রশংসা করতো যারা তাকে গিফট দিত, আমাকেও, আমার এই সম্মানকেও, আমার এই খ্যাতি স্টেটাসকেও, 900 বছরের পুরনো স্টেটাসকেও যেন একই রকমভাবে ধন্যবাদ সে জানাতো, উইথ এনিবডিজ গিফট। আমি বললাম যে কোনো লোকের দেওয়া গিফটকে। তাহলে বলো, তুমি বলো এবার যে আমার রাগ হবে কি হবে না?
তাহলে আমার রাগ হওয়ার পেছনে কিন্তু যথেষ্ট কারণ। তাহলে দেখো এই যে তোমাদেরকে বললাম যে ড্রামাটিক মোনোলগ, ওই যে বললাম যে যে ক্যারেক্টার সে কিন্তু অজান্তেই আনইনটেনশনালি কিন্তু রিভিল করে, ঠিক আছে, বা রিভিল করবে তার যে ক্যারেক্টার্স, বুঝতে পারছো, তার যে ফ্ল, তার যে ত্রুটি, সেই ত্রুটি বিচ্যুতি সমস্তগুলো কিন্তু সে তুলে ধরছে তার বক্তব্যের মধ্যে দিয়ে। তাহলে এটা কিন্তু প্রুভেন বা প্রুভড হয়ে গেল, এটা হলো ড্রামাটিক মোনোলগ। এখনো পর্যন্ত কারোর স্পিচ আমরা পাইনি, ক্লিয়ার। আর র্যাঙ্কড মানে শ্রেণীবদ্ধ করা, ওই যে একই রকম পাশাপাশি রাখা। ওকে, নেক্সট স্লাইডে আমরা চলে যাব। এবার কি বলছে দেখো, বা এতটা ঔদ্ধত্য, এতটা অ্যারোগেন্ট, এতটা অহংকার, সে কিন্তু কখনো রানীকে চাইলে কিন্তু বোঝাতে পারতো, যে তার ডাচেসের কাছে একবার অ্যাপ্রোচ সে করতে পারতো, গিয়ে বলতে পারতো যে রানী, যে আমার প্রিয় ও স্ত্রী, তোমার এই সমস্ত বিষয়গুলো আমার কিন্তু একেবারেই পছন্দ নয়, আমি কিন্তু একটু জেলাস ফিল করি, তুমি এগুলো একেবারেই করো না, যেটা আমার একেবারেই পছন্দ নয়। তাহলে ভালোবাসার ক্ষেত্রে এগুলো তো মানুষ করেই থাকে, এগুলোও তো ঠিক আছে, ভালোবাসা বৃদ্ধি করে মাঝে মাঝে, কিন্তু অতিরিক্ত হলে সেটা রোগে পরিণত হয়। তো এটা কিন্তু ডিউকের রোগ, এবং তার কতটা ঔদ্ধত্য দেখো, যে সে রানীর কাছে কখনো অ্যাপ্রোচ করেনি, ডাচেসের কাছে সে কিন্তু কখনো বলেনি, সেই কাছে গিয়ে বলাটার মধ্য দিয়ে সে বললে হয়তো মেনে নিতে পারতো। সে নিজেও বলছে যে আমি গিয়ে বললে সে হয়তো আমার সঙ্গে রাজি হতো, আমার সঙ্গে তর্ক করতো না, কোনো অজুহাতও দেখাতো না, কিন্তু আমি বলার পরে সে মেনে নিত। এটার মধ্যে দিয়েই কিন্তু আমার ছোট হওয়ার একটা বিষয় আছে, এবং আমি কখনোই ছোট হতে পারবো না। আমি একটা ডিউক, আমার 900 বছরের একটা সম্ভ্রম রয়েছে, একটা স্ট্যাটাস রয়েছে, একটা মর্যাদা রয়েছে, কখনোই কিন্তু আমি নিজেকে কারোর কাছে নিচু হতে আমি পারবো না, ঠিক আছে। তাহলে আমার সম্মান, আমার খ্যাতি, আমার স্ট্যাটাস আমাকে কিন্তু এটা বাধা দেয়। তাহলে দেখো কতটা পুরুষ সমাজ কতটা মেয়েদেরকে কিন্তু নিচু ভাবতো এবং নিজেদেরকে কতটা সুপিরিয়ার ভাবতো, বুঝতে পেরেছো, টু দ্য ওমেন অফ দ্যাট টাইম, বুঝতে পেরেছো, সেই সময়কার মহিলাদের থেকে। ওকে, তো আমরা পড়ি, দেখো সেই বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বলছে হু উড স্টুপ টু ব্লেম, বলছে কে, স্টুপ মানে নত হওয়া, বলছে কে নত হবে, কে বলতে যাবে, কে তাকে দোষ দিতে যাবে। দিস সর্ট অফ ট্রিফলিং, এই যে ছোট ছোট ট্রিফলিং, তুচ্ছ বিষয়, এই বিষয়ে কাকে দোষ দিতে যাবে সে, মানে আমি কাকে আমি তাকে কেন বলতে যাব, এই বলতে যাওয়ার মধ্যে তো স্টুপ হতে হবে, আমাকে ছোট হতে হবে, নিচু হতে হবে, নত হতে হবে, এটা আমি করবো না। ইভেন এমনকি হ্যাড মানে যদি, এখানে হ্যাড ইউ স্কিল, যদি এখানে এনভয়কে বলছে, যদি তোমার এই স্কিলটা থাকে ইন স্পিচ, কথা বলার মধ্যে, হুইচ আই হ্যাভ নট, বলছে যদিও আমার কিন্তু কথা বলার দক্ষতা নেই। এখানে কিন্তু নিজেকে কিন্তু একটু ম্যানিপুলেট করার কথা চেষ্টা করছেন কিন্তু ডিউক। দেখো ডিউক এত কিছু বলতে পারছেন, তার নাকি কথা বলার ক্ষমতা নেই, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। মানে এটা হি ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু ম্যানিপুলেট, বলতে পারি, উইথ দ্য ফিলিংস of the readers, but the feelings of the envoy that has বা who has come with a marriage proposal for the duke, বুঝতে পারছো। তো তার যে ইমোশন, তার যে ফিলিং, তার সঙ্গে বা রিডারদের ইমোশন বা ফিলিংসকে কিন্তু ম্যানিপুলেট করতে চাইছেন। যে এখানে বলছে যদি দেখো, মনে করো বলছে এনভয়কে বলছে তোমার হয়তো কথা বলার দক্ষতা থাকতে পারে, কিন্তু আমার কথা বলার দক্ষতা কিন্তু নেই যে আমি তার সঙ্গে কি কথা বলবো, এটা একেবারে মিথ্যে কথা, ক্লিয়ার। বলছে টু মেক ইয়োর উইল, তোমার মধ্যে দক্ষতা আছে, তুমি তোমার ইচ্ছেটাকে কিন্তু কোয়াইট ক্লিয়ার করে, তোমার যে কি ইচ্ছা সেটা কিন্তু তুমি ক্লিয়ার করে, পরিষ্কার করে বলতে পারো টু সাচ অ্যান্ড ওয়ান, এই ধরনের একজন মহিলা একজন স্ত্রীর কাছে। এবং এবং তুমি গিয়ে বলতে পারো, এনভয়কে বলছে তুমি বলতে পারো, আমার সেই ক্ষমতা নেই, আমার বলার দক্ষতা নেই, কথা বলার ক্ষমতা সেরকম আমার কাছে নেই, তুমি গিয়ে বলতে পারো, তুমি কি বলতে পারো। দেখো এটাও কিন্তু নিজেরই মনোভাব, নিজে হয়তো চেয়েছিল বলতে, কিন্তু ছোট হয়ে যাবে বলে বলতে কখনো চায়নি বা পারেনি। বলছে জাস্ট দিস অর দ্যাট ইন ইউ, মানে ডাচেসের কাছে গিয়ে এটা কিন্তু এনভয়ের মধ্যে দিয়ে বোঝাতে চাইছি যে তুমি হয়তো গিয়ে তাকে বলতে যে দিস অর দ্যাট থিং ইন ইউ ডিসগাস্ট মি, আমাকে বিরক্ত করে, আমার এই বিষয়গুলো একেবারেই পছন্দ নয়, আমাকে বিরক্ত করে। এবং আরও কি বলতে যে হিয়ার ইউ মিস, তুমি এখানে কিন্তু একটু মিস করে গেছো, এখানে তোমার খামতি রয়ে গেছে, অর দেয়ার, সেখানে এক্সিড দ্য মার্ক, যে সীমারেখাকে তুমি ছাড়িয়ে গেছো। তার মানে দেখো কতটা কন্ট্রোল করতে চাইতো তখনকার পুরুষ সমাজ নারী সমাজকে, যে এতটা কন্ট্রোল যে তোমার এখানে সীমা, এই সীমারেখার বাইরে তুমি যাবে না, এখানে সীমা, এর থেকে বেশি তুমি করবে না, এর থেকে কম তুমিও করবে না। তাহলে কতটা কন্ট্রোল করতে চাইতো, কতটা ডমিনেটিং ছিল সেই সময়কার পুরুষ সমাজ নারীদের ওপরে, ক্লিয়ার।
তো বলছে যে হ্যাঁ, যে এখানে তুমি ছাড়িয়ে গেছো, এখানে তোমার একটু খামতি রয়ে গেছে, এই বিষয়গুলো আমি বলবো না, ক্লিয়ার? তুমি বলতে পারো, তোমার ক্ষমতা আছে, কিন্তু আমার মধ্যে সেই ক্ষমতা নেই। অ্যান্ড ইফ শি লেট হারসেলফ বি লেসেন্ড সো, এবং তুমি বলার পরে এটা নিজের মনের কিন্তু কথা বলছে, এবং তুমি সেটা বললে, বলার পরে যদি সে সেটা শিখে নিত, লেসেন্ড সো সেমনটা মেনে নিত, নর প্লেনলি সেট হার উইটস টু ইয়োর্স, উইটস মানে বুদ্ধি, মানে তার বুদ্ধিটা তোমার বুদ্ধির সঙ্গে একটু বিচার করে দেখতো না, মানে তুমি যেটা বলছো সেটা ঠিক না ভুল, তার বুদ্ধি দিয়ে সে বিচার করে দেখতো না, কখনোই দেখতো না, তুমি বললে সে বুঝতো, সে মেনে নিত। ফরসুদ মানে সত্যি সত্যি, ঠিক আছে, একেবারেই বলতে গেলে, যে যদি সে মেনে নিত, প্রকৃতপক্ষে যদি সে মেনে নিত। অ্যান্ড মেড এক্সকিউজ মানে নর, তার আগে নর আছে, মাথায় রাখতে হবে, যে সে কোনো অজুহাতও দিত না, যে না আমি কেন করব, আমি তোমার কথা মানবো না, ঠিক আছে, আমি তো এরকমটা করিনি, এরকম যদি নাও করতো, সব কিছু আমি বলার সঙ্গে সঙ্গে শিখেও নিত, বুঝেও নিত, আমার সঙ্গে তর্কও করতো না, কোনো অজুহাতও দেখাতো না, তাহলেও দেখো পরে কি বলছে, ইভেন দেন, তাহলেও এর মধ্যে উড বি সাম স্টুপিং, এর মধ্যেও কিন্তু কিছু একটা আছে, এর মধ্যেও কিন্তু নত হওয়ার একটা বিষয় আছে, আমাকে নত হতে হতো। অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ, এবং আমি কখনোই কিন্তু কারোর কাছে নত হই না। তাহলে কতটা ঔদ্ধত্য, কতটা অ্যারোগেন্স দেখো ফুটিয়ে তুলেছে কিন্তু রবার্ট ব্রাউনিং এই ডিউকের মধ্যে দিয়ে, বুঝতে পেরেছ? সুন্দর। নেক্সট কি বলছে দেখো, বলছে ও স্যার শি স্মাইল্ড, বলছে এবারে স্যার বলছে মানে ওই এনভয়কে বলছে, মেসেঞ্জারকে বলছে, বলছে হ্যাঁ স্যার শি স্মাইল্ড, সে হাসতো, নো ডাউট নিঃসন্দেহে হাসতো, ওয়েন এভার আই পাসড হার, আমি যখন তার পাশ দিয়ে যেতাম সে আমার দিকে তাকিয়েও হাসতো, ঠিক আছে, যেহেতু আমি তার স্বামী ছিলাম, আমাকে দেখেও সে হাসতো। বাট হু পাসড, কিন্তু কে অতিবাহিত করতো তার পাশ থেকে যেত, উইদাউট মাচ দ্য সেম স্মাইল, যে একই রকম হাসি ছাড়া যেই তার পাশ থেকে যেত, এই সেম হাসি যে আমাকে দেখে সে হাসতো, সেই হাসি ছাড়া কে তার পাশ থেকে অতিবাহিত হতো, মানে যেই তার পাশ থেকে যাক না কেন সবাইকে দেখে সে একই হাসি কিন্তু আমার রানীর মুখে ফুটে উঠত, এবং যে বিষয়টা আই কুড নট জাস্ট টলারেট অ্যান্ড আই অর্ডার্ড টু কিল দ্য ডাচেস, সেটা এখনই বলবে, ঠিক আছে। তাই বলছে দেখো, বলছে দিস গ্রিউ, এবং এই বিষয়টা, এই হাসির বিষয়টা, ঠিক আছে, পুরুষদের প্রতি, তাহলে তার মনে একটা ইনসিকিউরিটি, হিংসা, জেলাসি ঘুরে বেড়াচ্ছে, তাহলে কোনো পুরুষদের প্রতি তার যে এই যে প্রেইজ, এই যে মুখের ছাপ, এই যে মুখের আভাস দিনের পর দিন বেড়েই চলেছিল এই বিষয়টা। আই গেভ কমান্ড, এবং সেটা সহ্য করতে না পেরে শেষমেশ আমি নির্দেশ দিলাম, আমি আদেশ দিলাম। দেন তারপর অল স্মাইলস স্টপড, সমস্ত হাসি যেন থেমে গেল একসঙ্গে, টুগেদার। দেয়ার শি স্ট্যান্ডস, সেখানে দেখো ওই যে ছবির মধ্যে সে দাঁড়িয়ে আছে, অ্যাজ ইফ অ্যালিভ, যেন জীবন্ত, ক্লিয়ার? তাহলে এবার এখানে কিন্তু দেখো, এখানে একটা ফিগার অফ স্পিচ ইউজ করেছে আমাদের পোয়েট রবার্ট ব্রাউনিং। এই জায়গাটা আমি আবারও তোমাদেরকে বলবো যে আই গেভ কমান্ডস, আমি কমান্ড দিয়েছিলাম, দেন অল স্মাইল স্টপ টুগেদার, এবং তারপরে সমস্ত হাসি বন্ধ হয়ে গেল। দেখো এটা কিন্তু একটা কত সুন্দর মনোরম একটা পোলাইট ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিন্তু লেখক, কবি বলে দিল, কিন্তু বিষয়টার মধ্যে কিন্তু একটা হরেবল, একটা ডেঞ্জারাস কিন্তু বিষয় মেনশন করলো। তাহলে এরকম যখন কোনো নম্র একটা পোলাইট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কোনো হরেবল, কোনো ডেঞ্জারাস, কোনো নিষ্ঠুর, ক্রুয়েল কোনো মোটিভ বা বিষয়কে তুলে ধরা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ইউফেমিজম। ওকে, ইউফেমিজম, ইউফেমিজম, MISM, ক্লিয়ার? এটা আমরা পড়বো পরে, তোমাদেরকে এখানে বলে রাখি এটাকে ইউফেমিজম বলে, আমি ইউফোরিজম বললাম, ইউফোরিজম না, ইউফেমিজম, ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়টা। এবার টুকটুক করে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। ওকে, তো নেক্সট কি বলছে দেখো, বলছে যে উইল ইট প্লিজ ইউ রাইজ, এবার বসতে বলেছিল, এবং সে এনভয়কে আবার তুলে ধরছে। এনভয়ের কিন্তু বর্ণনা নয়, আমি তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু ছবিটা দিয়েছি। তো আবার এনভয়কে বলছে, এবার সমস্ত বর্ণনা আমাদের হয়ে গেল, ডিসকাশন, আলোচনা সব হয়ে গেল, ডেসক্রিপশন হয়ে গেল। এবার হচ্ছে চলো, বলছে তুমি কি দয়া করে উঠবে? এনভয়কে বলছে ডিউক, উই উইল মিট দ্য কোম্পানি বিলো, আমরা নিচে যাব, এবার নিচে গিয়ে কিন্তু আমাদের অন্যান্য যে সঙ্গী সাথী রয়েছে তাদের সঙ্গে আমরা দেখা করব। দেন তাহলে বলছে কি, আই রিপিট, আমি আবারও রিপিট করছি, আমি আবারও পুনরাবৃত্তি করছি, দ্য কাউন্ট, এবার যে মেসেঞ্জার এসেছিল, তার যে নোবেল যে ম্যান, তার যে মাস্টার, প্রভুর মেয়ের
বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, তাই বলছে যে দ্য কাউন্ট, দেখো কতটা লোভী সেই সময়কার পুরুষ সমাজের মধ্যে, কতটা কিন্তু বিয়ের সময় যে একটা বিজনেস করা হতো, একটা ডাউরি সিস্টেম ছিল এবং সেটা কতটা হরেবল, কতটা বিজনেস লাইক ছিল সেই আইডিয়াটা, সেটাও কিন্তু খুঁজে পাবো আমরা এই লাইনগুলোর মধ্যে দিয়ে। বলছে দ্য কাউন্ট ইয়োর মাস্টার্স নন মিউনিফিয়েন্স, মানে বলতে মিউনিফিয়েন্স মানে হচ্ছে এখানে বলতে হচ্ছে যে দানশীলতা। বলছে তোমার যে প্রভুর যে দানশীলতা সেটা সবার মুখে পরিচিত, সবাই জানে, ঠিক আছে, আমিও সেটা স্বীকার করছি, আমি আবারও বলছি, পুনরাবৃত্তি করছি, তোমার প্রভু কিন্তু প্রচুর দানশীল। এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি মলম দেওয়ার মতো, মলম দিচ্ছে, ক্লিয়ার? কি মলম দিয়ে কি বলতে চেয়েছে? বলছে ইজ অ্যাম্পেল ওয়ারেন্ট, এবং তোমার যে প্রভুর যে দানশীলতা সেটা কিন্তু একটা যথেষ্ট, একটা প্রচুর, একটা আমরা বলতে পারি যে প্রতিশ্রুতি। ওয়ারেন্ট মানে একটা প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি? দ্যাট নো জাস্ট প্রিটেন্স, মানে আমার কোনো যুক্তিপূর্ণ বা যুক্তিযুক্ত অনুরোধ অফ মাইন, আমার ফর ডাউরির নিয়ে যে আমার যুক্তিযুক্ত অনুরোধ উইল বি ডিসঅ্যালাউড, তিনি কিন্তু ডিসঅ্যালাউ করবে না, মেনে নেবেন। দেখো কতটা মলম দিতে পারে মিষ্টি কথায়, কিন্তু ছুরি মারছে যেটাকে বলা হয়, মানে কতটা লোভ, এত কিছু থাকার পরেও কত লোভ। বলছে যে তোমার যে মাস্টার, যার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে তুমি এসছো, তার মহত্ব, তার দানশীলতার পরিচয় আমি জানি, আমিও প্রশংসা করছি তার দানশীলতার জন্য, এবং আমার এটা বিশ্বাস তার এই দানশীলতা হচ্ছে একটা বিশাল বড় যথেষ্ট প্রতিশ্রুতি আমার কাছে, যে আমার কোনো যুক্তিযুক্ত যে পণ আমি নিতে চাই সেই পণ কিন্তু তিনি ডিসঅ্যালাউ করবেন না, প্রত্যাখ্যান করবেন। আমার সমস্ত দাবি দাওয়া তোমার মাস্টার প্রভু মেনে নেবেন, সমস্ত কিছু আমাকে দেবেন। ডাউরি এখানে একদম ডাইরেক্টলি মেনশন করে দেওয়া হয়েছে। বলছে যদিও, তারপরে দেখো আরও কতটা ভণ্ড হতে পারে, কতটা হিপোক্রিট হতে পারে এই ডিউক। বলছে যদিও হিজ ফেয়ার ডটার্স সেলফ, তার যে মেয়ে, ফেয়ার ডটার্স মানে তার একমাত্র যে মেয়ে, তার যে প্রিয় মেয়ে, সেই প্রিয় মেয়েকেই অ্যাজ আই ভোট, আমি শপথ করেছি অ্যাট স্টার্টিং, প্রথমে ইজ মাই অবজেক্ট, মানে তার মেয়েকেই শুধুমাত্র আমি চাই, অন্য কিচ্ছু চাই না। মেয়েকে তো চাইছে, কিন্তু তার মেন উদ্দেশ্য কিন্তু এখানে ডাউরিটা। দেখো কতটা কিন্তু ছলনার ছলে কিন্তু কথাগুলো বলছে, কতটা লোভী। আবার একটু আগে কিন্তু মেনশন করলো যে আমি কথা বলতে পারি না, আমার কথা বলার দক্ষতা নেই, তাহলে কতটা কিন্তু চালাকির বশে কিন্তু কথাটা বলে দিল যে যদিও আমি প্রথমে মেনশন করেছি শুধুমাত্র তার প্রিয় মেয়েকেই আমার পাওয়ার মেন উদ্দেশ্য, তাকেই আমি ভালোবাসি, তার প্রতি আমার ভালোবাসা, কিন্তু তোমার প্রভুর দানশীলতা সম্পর্কে আমি অবগত, এবং সেই দানশীলতা আমার কাছে যথেষ্ট প্রমাণস্বরূপ যে আমার সমস্ত ডাউরি, সমস্ত পাওনা দাওনা কিন্তু তিনি মিটিয়ে দেবেন, কিন্তু কোনোটাই প্রত্যাখ্যান করবে না। নেক্সট শেষ প্যারা দিয়ে আমরা শেষ করব। কি বলছে শেষ, মানে কবিতার শেষ লাইন বলছে কি, বলছে নো উই উইল গো। বলছে ঠিক আছে এবার আমরা যাবো, চলো অনেক কথা হলো, টুগেদার ডাউন, একসঙ্গে নিচে যাব স্যার। বলছে নোটিস, এবার যাওয়ার আগে দেখো আর একটা জিনিস এখানে একটা আমরা সিম্বল বলতে পারি, বা আমরা বলতে পারি মেটাফর, ক্লিয়ার? বলছে নোটিস, খেয়াল করো, নেপচুন হচ্ছে একটা স্ট্যাচু দেখাচ্ছে নিচে নামার সময়। স্ট্যাচু, নেপচুন কাকে বলা হয়? নেপচুন আমরা বলতে পারি যে একজন রোমানদের সি গডকে নেপচুন বলা হয়, সমুদ্রের দেবতাকে, ক্লিয়ার? বলছে দেখো নোটিস নেপচুন, যদিও কি বলছে, টেমিং সি হর্স, বলছে কত সুন্দর দেখো স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, ওই যে টেমিং, যে কি করছে, নেপচুন কিন্তু টেম মানে পোষ মানানো, টেম মানে বসে আনা, তিনি বসে আনছেন একটা সি হর্সকে, সামুদ্রিক একটা ঘোড়াকে পোষ মানাচ্ছে। এর মধ্যেও কিন্তু একটা আইরনি আছে, এর মধ্যে কিন্তু একটা সিম্বল আছে, এর মধ্যে কিন্তু একটা মেটাফর আছে, ক্লিয়ার? থট রেয়ারিটি, এটাকে থট ভাবা হয় একটা রেয়ার, মানে একটা বিরল, একটা বলবো কি, একটা স্ট্যাচু হিসেবে ধরা হয়, যেটা কিন্তু খুবই একটা এলিগেন্ট স্টেটাস অফ অ্যারিস্টোক্রেসি, ঠিক আছে? সবার কাছে কিন্তু এটা কেউ অ্যাফোর্ড করতে পারবে না, যেটা কিন্তু আমি বানিয়েছি। কাকে দিয়ে? উইচ ক্লস অফ ইন্সবার্গ, এটা আর একটা আর্টিস্ট, কাস্ট মানে গঠন করেছিল, বানিয়েছিল ইন ব্রোঞ্জ ফর মি, যে ব্রোঞ্জ দিয়ে কিন্তু আমার জন্যে বানিয়েছিল এই আর্টিস্ট। এতটাই রেয়ার, আমি কিন্তু নিজে পার্সোনালি ব্যক্তিগতভাবে সে আমার জন্যেই কিন্তু বানিয়েছিল, বুঝতে পেরেছো? এবং এর মধ্যে সিম্বলটা কি আছে দেখো, এই যে একটা ঘোড়াকে কিন্তু ডাচেসের সঙ্গে তুলনা করা হয়েছে। ডাচেসকে যেমনটা ওয়ান্টেড, মানে অ্যাজ দ্য ডিউক ওয়ান্টেড টু টেম দ্য ডাচেস, ওয়ান্টেড টু ডমিনেট দ্য ডাচেস, ওয়ান্টেড টু কন্ট্রোল দ্য ডাচেস, বুঝতে পেরেছো? তো ডাচেসকে যে প্রভুত্ব বলাতে চেয়েছিল, তাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, তার উপরে আধিপত্য স্থাপন করতে চেয়েছিল, বশবর্তী করতে চেয়েছিল,
সেইটা কিন্তু ফুটে উঠেছিল। তাহলে হর্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ডাচেস, মানে এটা মেটাফর, বুঝতে পেরেছো? আবার সিম্বলও বলতে পারো, ঠিক আছে? আবার এই যে নেপচুন মানে ডিউক নিজেকে বলছে যে আমি হচ্ছি মেল, আমি হচ্ছি পেট্রিয়ার্কাল সোসাইটির একটা সিম্বল, আমি কিন্তু কন্ট্রোলিং পাওয়ার, বুঝতে পেরেছো? আমি কিন্তু ডাচেসকে বা ওমেনদেরকে কন্ট্রোল করবো, সমস্ত পাওয়ার আমার কাছে আছে, ক্লিয়ার? তো এখানে নেপচুনের মধ্যে দিয়ে কিন্তু ডিউকের চিত্র ফুটে উঠেছে, এটাকে আমরা কিন্তু মেটাফরও বলতে পারি, ক্লিয়ার? ওকে, তো নো প্রবলেম। এই হলো কিনা আমাদের সুন্দর করে টেক্সটটা কিন্তু আমরা পড়লাম, ঠিক আছে? তো এখানে তোমাদের কি যদি বলতে চাও যে আচ্ছা আমরা ফিগার অফ স্পিচটা একটু পরে মেনশন করি, সমস্ত কিছু আমরা আলাদা আলাদা করে তুলে ধরেছি তোমাদের জন্য। ওকে, তো এই হচ্ছে কিন্তু কবিতাটা। আমি আবারও বলছি বারবার যে যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বারবার বলছি তোমরা আমাকে কিন্তু ইউটিউবেও ফলো করতে পারো। ইউটিউবে চ্যানেলের যে লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, চ্যানেলের নাম হচ্ছে কিন্তু বিংলিশ একাডেমি। তোমাদের কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে আমাকে বলতে পারো। কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে। ভালো লাগলে বারবার বলছি যে বেশি বেশি করে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ওকে, চলো এবার কিছু ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ আমরা দেখে নিই। কি বলছে দেখো, আইরেনি। তো আইরেনি কাকে বলে তোমরা নতুন পেয়েছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ। বলছে আইরেনি ইজ আ ফিগার অফ স্পিচ। আইরেনি হলো একটা ফিগার অফ স্পিচ, ঠিক আছে? অলঙ্কার বলছে which বা লিটারালি রিভাইজ বলতে পারি where the intended meaning is different from the opposite intended meaning is different from the literal meaning, ঠিক আছে? মানে বলতে চেয়েছে যে কবি যেটা বলতে চেয়েছে, ঠিক আছে, সেই মিনিংটা মানে ইন্টেন্ডেড মানে ওই লাইনগুলোর মধ্যে যে মিনিং আছে সেই মিনিংটা লাইনের ওপরের আক্ষরিক মিনিং, লিটারাল মিনিং, তার মধ্যে কিন্তু ডিফারেন্স থাকে। ভেতরে ভেতরে একটা বলতে চেয়েছে আর ওপরে আর একটা বোঝাতে চাইছে। এই সমস্ত সিচুয়েশানগুলো, এই সমস্ত লাইন্সগুলোকে বলা হবে আইরেনি, ঠিক আছে? ওকে, তো আমরা আইরেনিকে এখানে আমি দেইনি। 3 রকমের আইরেনি হতে পারে। একটা ভার্বাল আইরেনি হতে পারে, ভার্বাল আইরেনি, ঠিক আছে? আর একটা হতে পারে সিচুয়েশনাল আইরেনি, আর একটা বলতে পারি আমরা ড্রামাটিক আইরেনি, যেটা আমরা লিটারেচারে দেখতে পাই, যেটা হচ্ছে এই কবিতার মধ্যে আমরা পাচ্ছি। তাহলে ভার্বাল আইরেনি কোনগুলো মনে করো, এত ডিটেলসে তোমাদের জানার দরকার নেই, তবু আমি বলে দিই। ভার্বাল আইরেনি হচ্ছে সেইগুলো, মনে করো কেউ বললো যে আমি মনে করো ঝড়ের পরিবেশে, ঝড় হচ্ছে সেই সময় বলছে আমি ওয়েদারকে পছন্দ করি। তাহলে অ্যাকচুয়ালি এটা অন্য মিনিং বোঝাতে চেয়েছে। সাধারণত ঝড়ের ওয়েদার কেউ পছন্দ করে না, বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের আইরেনিগুলোকে ভার্বাল মানে মুখের স্পিচের মধ্যে দিয়ে যে আইরেনি, কথাবার্তার মধ্যে দিয়ে যে আইরেনিগুলো ফুটে উঠবে সেটাকে বলবো ভার্বাল আইরেনি। আর কোনো পরিস্থিতিকে যদি আমরা অ্যাজ এ আইরেনি হিসেবে তুলে ধরি সেটাকে আমরা বলবো সিচুয়েশনাল আইরেনি বা সিচুয়েশনাল আইরেনি। আর লেখার মধ্যে দিয়ে সেটাকে বলবো, ডেসক্রিপশনের মধ্যে দিয়ে, বর্ণনার মধ্যে দিয়ে সেটাকে আমরা বলতে পারি যে ড্রামাটিক আইরেনি, ক্লিয়ার? তো এখানে আইরেনের এক্সাম্পল কোথায় পাচ্ছি, লাইনটা পড়লে বুঝতে পারবো আমরা। কি বলছে দেখো, বলছে আই গেভ কমেন্টস, আমি কমেন্ট দিলাম, দেন তারপর অল স্মাইল স্টপ টুগেদার। তো এটাকে আমরা তোমাদের কি বলেছিলাম যে এটা আইরেনি কেন, দেখো ভালো করে বুঝে। এটা হচ্ছে ইউফেমিজম বললাম। ইউফেমিজম যে কোনো হিংস্র, ক্রুয়েল, নিষ্ঠুর কোনো একটা বর্বর, একটা পাশবিক কাজকে, একটা ডেঞ্জারাস কাজকে, ক্রুয়েল কাজকে নরম, ভালো, মিষ্টি কথার মধ্যে দিয়ে বলাকে ইউফেমিজম বলি, ঠিক আছে? তো পোলাইট ল্যাঙ্গুয়েজ দিয়ে। কিন্তু আবার এখানে এটাকে আইরনিও বলবো, কারণ এর মধ্যে দিয়ে কিন্তু অন্য একটা মিনিং প্রকাশ পাচ্ছে যে আমি আদেশ করেছিলাম, তার হাসি বন্ধ হয়ে গেছিলো। মানে এখানে বলতে চাইছে, মনে করো আমি রানীকে আদেশ দিলাম, রানী হাসা বন্ধ করে দিল, কিন্তু বিষয় তো এখানে সেটা নয় বাবা। বিষয় হচ্ছে সে তার কোনো একজন কমান্ডারকে কমান্ড করেছিল, তার কমান্ডার কী করেছিল, রানীকে মেরে দিয়েছিল। রানী মরে যাওয়ার পরে রানীর ছবিটা কিন্তু ওই যে টানানো হয়েছে বা জীবিত অবস্থাতেই ছবিটা আঁকা হয়েছিল, কিন্তু এখন তো রানী নেই, তিনি বলেও দিয়েছেন এবং প্রকাশও করছেন ওই যে ছবি হয়ে রয়েছে, ক্লিয়ার? তো এটার মধ্যে কিন্তু কিল্ড যে মেরেছিল এটার প্রকাশ পাচ্ছে, তাহলে এটা কিন্তু আইরনি, ক্লিয়ার? অ্যান্ড ইট ইজ আ ড্রামাটিক আইরনি। ওকে, তো এই হচ্ছে বিষয়টা। এবং কি বলছে দেখো, ইউফেমিজম কি বলছে সেটা তোমাদেরকে আমি বলে দিলাম। বলছে হচ্ছে ইউফেমিজম, অলরাইট? তো ইউফেমিজম ইজ আ ফিগার অফ স্পিচ ওয়্যার হার্শ অর আনপ্লেজেন্ট থিংস, যেখানে আর কি কর্কশ বা অমনোরম কোনো একটা জিনিসকে আর সেইড বলা হয় ইন মাইল্ড, নম্র, ইনডাইরেক্ট, ঘোরানো পথে। সফট টু অ্যাভয়েড, অফেন টু অ্যাভয়েড শকিং অ্যান্ড অফেন্ডিং সামওয়ান, মানে কাউকে কেউ যাতে আঘাত না পায়, কেউ যাতে অবাক হয়ে না যায়, চমকে না যায়, ঠিক আছে? এরকম একটা ইফেক্ট
তুলে ধরার জন্য। দেখো কোনটার মধ্যে রয়েছে, সেম একই লাইনের মধ্যে আমরা পাবো আই গেভ কমেন্ড, আমি আদেশ দিয়েছিলাম, দেন অল স্মাইল স্টপ টুগেদার। ওই যে বললাম একটা নম্র কথা, ভদ্র কথা, নরম কথার মধ্যে দিয়ে একটা হিংস্র কোনো একটা হার্শ কর্কশ কথা বলে দেওয়া, সেটাকে আমরা বলবো ইউফেমিজম। ওকে, সুন্দর করে। নেক্সট বলছে অ্যালিউশন। এটা আমি অনেকবার তোমাদেরকে বলেছি, অ্যালিউশন হচ্ছে কি, অ্যালিউশন ইজ আ রেফারেন্স, একটা ইঙ্গিত, একটা প্রসঙ্গ তুলে ধরা হয় টু আ ওয়েল নোন পার্সন, সেটা ব্যক্তি হতে পারে, ব্যক্তির ইঙ্গিত। কোনো লেখার মধ্যে, কোনো কবিতার মধ্যে আমরা যদি অন্য কোনো ব্যক্তির সম্পর্কে ইঙ্গিত খুঁজে পাই, কোনো নির্দিষ্ট একটা ওয়ার্ডের মধ্যে, লাইনের মধ্যে, বা প্লেস, জায়গা সম্পর্কে, বা ইভেন্ট, ঘটনা সম্পর্কে, বা কোনো একটা মিথ, পৌরাণিক ঘটনা, বা কোনো আর একটা ওয়ার্ক অফ আর্ট বা লিটারেচার সম্পর্কে আমরা ইঙ্গিত পাই, সেটাকেই বলবো অ্যালিউশন। অ্যালিউশনের মানে হচ্ছে কি ইঙ্গিত, ইউজুয়ালি উইদাউট ডিটেলড এক্সপ্লেনেশন, কোনো ডিটেলড এক্সপ্লেনেশন ছাড়া। তো এখানেও আমরা পেয়ে থাকি, যেমন আমরা বলতে পারি, দেখো এই যে ফ্রা প্যান্ডলফ অ্যান্ড ক্লস অফ এন্সবার্গ, এই দুটো হচ্ছে শিল্পী, ক্লিয়ার। তো এই শিল্পী দুজনকে আমরা বলতে পারি যে রেনেসা পিরিয়ডের, যদিও এটা ফিকশনাল কাল্পনিক নেমস, কিন্তু তবুও এটা সাউন্ড করছে কি একটা ফেমাস রেনেসা আর্টিস্টের মতো, ঠিক আছে। ফেমাস রেনেসা, যে নবজাগরণ রেনেসা যে পিরিয়ড ছিল, সেই সময়কার আর্টিস্টদের প্রতি আমাদের ইঙ্গিত করছে, একটা ইঙ্গিত দেওয়ার আর কি আভাস তুলে ধরেছেন যে কবি। তো এটাকে আমরা কিন্তু বলতে পারি একটা অ্যালিউশন, সেই সময়কার আর্টিস্টদের, বিখ্যাত ফেমাস আর্টিস্টদের প্রতি কিন্তু ইঙ্গিত তুলে ধরেছেন, সেই কারণে এটাকে আমরা অ্যালিউশন বলতে পারি। আর একটা ভেরি ইম্পর্ট্যান্ট অ্যালিউশন, সেটা হচ্ছে নেপচুন। তো নেপচুন মানে কাকে বলেছে বুঝতেই পারছো, নেপচুন মানে রোমান গড অফ দ্য সি, ঠিক আছে, ক্লাসিক্যাল গ্র্যান্ডার টু ডিউক সেলফ ইমেজ। তো এই হচ্ছে বিষয়। নেপচুন যে বললাম যে একটা রোমান সি গড, তার কথা তুলে ধরেছেন, তার প্রতি ইঙ্গিত দিয়েছেন। তো এটা কিন্তু আর একটা অ্যালিউশন, ক্লিয়ার, সিম্পল। তো সিম্বলিজম মানে কি, এটাও একটা ভেরি ইম্পর্ট্যান্ট লিটারারি ডিভাইস বা লিটারারি আমরা পিস, এটা অলঙ্কার বলতে পারি, ঠিক আছে। হ্যাঁ, তো কি বলছে দেখে নাও, বলছে সিম্বলিজম ইজ ওয়েন অ্যান অবজেক্ট, পার্সন অর ইভেন্ট, কোনো একটা অবজেক্ট হতে পারে, বস্তু বা কোনো ব্যক্তি বা কোনো একটা ইভেন্ট ইজ ইউজড, ব্যবহার করা হবে টু রিপ্রেজেন্ট, তুলে ধরতে, আর ডিপার মিনিং, একদম গভীরে, ওপরে একটা মিনিং আছে কিন্তু ওর গভীরে আরও একটা কিছু হাইলাইট করতে চেষ্টা করছে, ঠিক আছে। অ্যাজ এ সিম্বল ইউজ করা হয়েছে ওই ওয়ার্ডটাকে, একটা আইডিয়া প্রকাশ করতে চাইছে বিয়ন্ড ইটস লিটারাল সেন্স, ঠিক আছে, সেটাকে আমরা সিম্বলিজম বলবো। যেমন ধরো আমরা এখানে অনেকগুলো সিম্বল পেয়ে থাকি, কবিতার মধ্যে অনেক সিম্বল পাবো আমরা, কবিতাটাই সিম্বলিক্যাল, ক্লিয়ার। বলছে কি দ্য ডাচেস স্মাইল, তো ডাচেসের যে স্মাইল, যে হাসিটা, সেটা কিন্তু কি একটা কাইন্ডনেসের সিম্বল, যে সবাইকে দেখে হাসে। তার মানে কি, তার চরিত্রে কোনো প্রবলেম ছিল? প্রবলেম নয়, যেটা ডিউক বুঝতে পারেনি, ডিউকের জেলাসির কারণে, ইনসিকিউরিটির কারণে, ঠিক আছে। তাহলে এটা ন্যাচারাল একটা কাইন্ডনেস, এটা হচ্ছে একটা প্রাকৃতিক একটা স্বভাব তার, তাহলে এর একটা সিম্বল। দ্য পেইন্টিং, এই যে ছবিটা, তাহলে ছবিটা কিসের প্রতীক ছিল? ছবিটা হচ্ছে হাউ হি কন্ট্রোলস আর ইমেজ, ছবিটার মধ্যে দিয়ে কিন্তু একটা সিম্বল তুলে ধরেছে যে কন্ট্রোল, যে ডিউক যে কন্ট্রোল করতে চায় তার ইমেজ, বেঁচে থাকাকালীন তাকে কন্ট্রোল করতে পারেনি, চেষ্টা করেছিল, কিন্তু মরে যাওয়ার পরে তাকে যে কন্ট্রোল করছে, এবার আমি তোমাকে কন্ট্রোল করব, ঠিক আছে, সেই কন্ট্রোলিং যে পাওয়ার, সেই কন্ট্রোল বিষয়টা, দমন, ঠিক আছে, নিয়ন্ত্রণ, সেই বিষয়টা কিন্তু ছবির মধ্যে দিয়ে তুলে ধরেছে। আর একটা বলছে কি দ্য ব্রোঞ্জ স্কাল্পচার, যে নেপচুনের যে ব্রোঞ্জ স্কাল্পচারটা ছিল, এটাও একটা সিম্বল। বলছে হিজ প্রাইড ইন পজেশন অ্যান্ড ডমিনেন্স, তার যে আধিপত্য, ঠিক আছে, তার যে পজেশন, যে সেই সময় তিনি বলতে চেয়েছেন তার যে স্টেটাস, যে এই সমস্ত বিষয়গুলো, এই যে ছবি, পেইন্টিং, এই যে পজেশন, যে রেয়ার বলে দিল, এটা একটা রেয়ারিটি, একটা বিরল পিকচার, রেয়ার একটা স্ট্যাচু, তাহলে এটা আর কারোর কাছে থাকতে পারে না, আমার কাছে থাকতে পারে, তাহলে এটা হচ্ছে একটা আমার একটা ঐতিহ্যের প্রকাশ দিচ্ছে, আমার স্টেটাসের প্রকাশ দিচ্ছে, ঠিক আছে। তাহলে এটা একটা কিসের? ডমিনেন্সের সিম্বল, একটা পজিশন, একটা দখল, আমরা বলতে পারি একটা স্টেটাসের সিম্বল, দা একটা অ্যারিস্টোক্র্যাটিক স্টেটাসের সিম্বল কিন্তু দিচ্ছে। ওকে, নেক্সট আমরা চলে যাব মেটাফার। তোমাদেরকে অনেকবার বলেছি আমি, মেটাফার মানে হচ্ছে দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিসের মধ্যে তুলনা হবে, কিন্তু লাইক বা অ্যাস থাকবে না। মেটাফার is a direct comparison between two unlike things, saying one thing is another, বলবে একটা জিনিস আর একটা জিনিসের মতো, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট থিংসের মধ্যে তুলনা করা হবে, টু সাজেস্ট দে আর সিমিলার, এটা সাজেস্ট করার জন্য, এটা বলার জন্য যে তারা একই রকম, ঠিক আছে, ইন আ ডিপার সেন্স। যেমন এখানে দেখো, ভালো করে খেয়াল করো যে মেটাফার কোনটা, দেখো নেপচুন টেমিং এ হর্স, তাহলে দেখো বললাম কি নেপচুনের সঙ্গে ডিউক নিজের তুলনা করেছে, তাহলে নেপচুন কিন্তু অ্যাকচুয়ালি কি, নেপচুন ডিউক, তাহলে এটা হলো আমরা মেটাফার বলতে পারি। আর সি হর্স, এই সি হর্সের মধ্যে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি কাকে? ডাচেসকে, ক্লিয়ার,
সি হর্সের মধ্যে আমরা কাকে খুঁজে পাচ্ছি? ডাচেস, DUCHESS। তাহলে ওই যে বললাম ডাচেসকে নিয়ন্ত্রণ করছে, টেমিং করছে, বসে আনছে কে? ডিউক। তাহলে নেপচুন হচ্ছে ডিউক আর সি হর্স হচ্ছে ডাচেস। তাহলে এটা হচ্ছে মেটাফর, ক্লিয়ার? লাইক বা অ্যাজ নেই। এবার আমাদের আর নেই, এটাই হচ্ছে লাস্ট ফিগার অফ স্পিচ, এনজাম্পমেন্ট। তোমাদের অনেকবার বলেছি এনজাম্পমেন্ট মানে হচ্ছে একটা লাইন পরপর চলবে। দেখে নাও যে এনজাম্পমেন্ট অকার্স ওয়েন আ সেন্টেন্স অর ফ্রেজ রানস ওভার ফ্রম ওয়ান লাইন অফ পোয়েট্রি টু দ্য নেক্সট লাইন। ঠিক আছে, একটা লাইন থেকে আর একটা লাইন বিয়ন্ড দ্য লাইন চলে যাবে উইদাউট আ পজ অর পাংচুয়েশন অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইন। কোনো একটা লাইন হচ্ছে, সেই লাইনের শেষ যেখানে হচ্ছে কবিতার লাইনটা, সেখানে কোনো রকম পাংচুয়েশন মার্ক থাকবে না এবং সেই লাইনটা কিন্তু পরের লাইন পর্যন্ত চলে যাবে। এটাকেই এনজাম্পমেন্ট বলে। ঠিক আছে, ওকে। তো এটা অ্যাকচুয়ালি করা হয় যে ফ্লো অফ স্পিচটা একভাবে চলে আসছে, সেই কারণে এইগুলো করা হয়। কি বলছে দেখে নাও, বলছে দ্যাট, যে কোন এক্সাম্পলের মধ্যে আমরা পাবো, বলছে দ্যাটস মাই লাস্ট ডাচেস, এটা হলো আমার শেষ ডাচেস, পেইন্টেড অন দ্য ওয়াল। এখানে কিন্তু কমা দেওয়া আছে, এটা নয়। বলছে লুকিং, দেখো দেয়ালে পেইন্ট করা আছে, লুকিং তাকে দেখতে লাগছে অ্যাজ ইফ শি ওয়্যার অ্যালিভ, সে যেন জীবন্ত। পরের লাইনটা খেয়াল করলে দেখো, আই কলের পরে কিন্তু কিচ্ছু দেওয়া নেই। তাহলে এখানে লাইনটা শেষ হচ্ছে কিন্তু লাইনের কন্টিনিউশনটা কিন্তু পরের লাইনে চলে যাচ্ছে, বিয়ন্ড দিস লাইন। এই বিষয়টাকেই এনজাম্পমেন্ট বলা হয়। আই কল দ্যাট পিস, আমি বলি ওই পিসটাকে, ওই লিটারি ওয়ার্কটাকে, পিসটাকে বা পেইন্টিংটাকে ওয়ান্ডার, একটা বিষয় নাও। এখন ক্লিয়ার? তাহলে এই যে আই কলের পরে এই লাইনের কন্টিনিউশনটা বিয়ন্ড দ্য লাইন, এই লাইনের পরে চলে যাচ্ছে, এই বিষয়টাকে এনজাম্পমেন্ট বলে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আমি বারবার বলবো, তোমরা কিন্তু ক্লাসগুলো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। বারবার বলছি, তোমরা ইউটিউবে আমাকে ফলো করতে চাইলে নিচে কিন্তু, আচ্ছা যদি তোমরা আমাকে ফেসবুকে দেখে থাকো, তোমাদেরকে আমি বলে দিই যে আমাদের ইউটিউবে আমার যে চ্যানেলের নাম সেটা হচ্ছে বিংলিশ একাডেমি। এবং তোমরা ইউটিউবে দেখলে ডেসক্রিপশনে তো লিঙ্ক পাচ্ছ। আর কোনো প্রবলেম থাকলে আমি বলবো ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে তোমরা জয়েন হয়ে সমস্ত প্রবলেম, সমস্ত আলোচনা কিন্তু আমার সঙ্গে তোমরা করতে পারো, তোমাদের প্রবলেম জানাতে পারো। আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, তো এখানে এই পর্যন্ত দেখা হচ্ছে কিন্তু নেক্সট ক্লাসে নতুন একটা কোনো টপিক, ইন্টারেস্টিং টপিক নিয়ে। আজকে এখানেই।